গুড ইভিনিং স্টুডেন্টস। আমরা ম্যাথসের আজকে নতুন একটা চ্যাপ্টার স্টার্ট করব। চ্যাপ্টারটা হচ্ছে সেট। এটা একটা নতুন কনসেপ্ট। তো আগে থিওরি পার্টটা আমরা ডিসকাস করে নিই, তারপরে আমরা এক্সারসাইজগুলো সলভ করব। তাহলে সেট বলতে কি বোঝায়? হোয়াট ইজ সেট? সেট মানে হচ্ছে কালেকশন অফ অবজেক্টস। সেট বেসিক্যালি মিনস কালেকশন অফ অবজেক্টস। যে কোনো অবজেক্টসের কালেকশনকে বলা হয় সেট। ঠিক আছে? যেমন ধরো আমি এক্সাম্পল দিচ্ছি। ধরো তোমাকে আমি বললাম যে কালেকশন অফ অল ডেজ ইন আ উইক। ফার্স্ট এক্সাম্পল, কালেকশন অফ অল দি ডেজ ইন এ উইক মানে এক সপ্তাহে বা ওয়ান উইকে যতগুলো ডে রয় যতগুলো ডে রয়েছে তার কালেকশন। তা এক সপ্তাহে কতগুলো ডে থাকে আমরা সবাই জানি 7 days ইন আ উইক, মানডে থেকে শুরু করে একদম সানডে পর্যন্ত। তো সবগুলোর কালেকশনকে হচ্ছে একটা সেট। ঠিক আছে? তার মানে কি এখানে অবজেক্ট কোনটা? অবজেক্ট হচ্ছে এই যে অল দ্য ডেজ। এই অল দ্য ডেজ হচ্ছে অবজেক্ট, সেই অবজেক্টের কালেকশন। তো অবজেক্টের কালেকশনকেই বলা হয় সেট। তাহলে কালেকশন অফ অল দ্য ডেজ ইন আ উইক, এটাকে আমরা একটা সেট বলতে পারি। ইট ইজ আ সেট বিকজ ইট ইজ কালেকশন অফ অল দ্য ডেজ। দ্যাট মিনস তুমি মানডে থেকে শুরু করে একদম মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, সানডে অবধি বলবে। ঠিক আছে? আচ্ছা, 2 নম্বর এক্সাম্পল কী হতে পারে সেটের? যেমন ধরো আমি তোমাকে যদি বলি যে কালেকশন অফ অল দ্য টিচার্স অফ ইউর স্কুল। ধরো আমি তোমাকে বললাম কালেকশন অফ অল টিচার্স ইন ইয়োর স্কুল। তোমার স্কুলে যতজন টিচার রয়েছে তাদের কালেকশন। তাহলে এখানে অবজেক্ট কোনটা? আমি কি বলেছিলাম যে কালেকশন অফ অবজেক্টসকে সেট বলে। আগের এক্সাম্পলটায় অবজেক্ট কী ছিল? অল দ্য ডেজ, এটা হচ্ছে অবজেক্ট। এই এক্সাম্পলে অবজেক্ট কোনটা? টিচার্স। টিচার্সরা হচ্ছে অবজেক্ট। তোমার স্কুলে যতজন টিচার রয়েছে, সে যে সাবজেক্টেরই টিচার হোক, ম্যাথসের হোক, সায়েন্সের হোক, সোশ্যাল সায়েন্সের হোক, যে সাবজেক্টেরই টিচার হোক, যতজন টিচার আছে সবার কালেকশন। তোমাদের স্কুলে যতজন টিচার আছে সবার কালেকশন। তাহলে যতজন টিচার থাকবে, তখন যদি 50 টিচার্স থাকে সাপোজ, তাহলে 50 টিচারই নামই থাকবে। তো তাদের কালেকশনটাকে একটা সেট বলতে পারো। বুঝতে পারলে? আবার যদি ধর আরেকটা আমি এক্সাম্পল তোমাকে দিই, ধর আরেকটা এক্সাম্পল দিলাম। ধর আমি বললাম যে কালেকশন অফ অল স্টুডেন্টস ইন ইয়োর ক্লাস। তোমার ক্লাসের যতজন স্টুডেন্ট তাদের কালেকশন। তাহলে এখানে অবজেক্টস কোনটা? এখানে অবজেক্টস হচ্ছে অল দ্য স্টুডেন্টস, এটা হচ্ছে অবজেক্ট। তোমার ক্লাসে যতজন স্টুডেন্টস রয়েছে তাদের কালেকশন, তাই না? তাহলে তোমার ক্লাসে যদি 60 স্টুডেন্টস থাকে সাপোজ, তাহলে 60 স্টুডেন্টসের নামই এখানে থাকবে, কারণ অল দ্য স্টুডেন্টস বলা আছে তোমার ক্লাসে। তো যতজন স্টুডেন্ট আছে সমস্ত স্টুডেন্টের নামই থাকবে, তাদের কালেকশনটা একটা সেট। তার মানে আমরা সেট কি দেখলাম? সেট মানে হচ্ছে বেসিক্যালি কালেকশন অফ অবজেক্টস, তাদেরকে আমরা সেট বলবো। ঠিক আছে? কিন্তু এখানে একটু বোঝার আছে, এখানে এই যে অবজেক্টসটা দেওয়া আছে না, এই অবজেক্টটাকে পার্টিকুলারলি তোমাকে মানে স্পেসিফাই করতে হবে। অবজেক্টটাকে স্পেসিফাই করতে হবে কীরকম অবজেক্ট। এইখানে যে 3টে এক্সাম্পল আমরা দেখলাম, এই 3টে এক্সাম্পলের প্রত্যেকটাই হচ্ছে সেট, কারণ প্রত্যেকটা এক্সাম্পলেই কিন্তু অবজেক্টটাকে স্পেসিফাই করা আছে। ঠিক আছে? আমি তোমাকে এক্সাম্পল দিলে বুঝতে পারবে যে অবজেক্ট যদি স্পেসিফাই করা থাকে তাহলেই সেটা সেট বলতে পারবে। অবজেক্ট যদি স্পেসিফাই করা না থাকে তাহলে কিন্তু কালেকশন হলেও সেটা সেট নয়। মানে আমি বলছি যে কালেকশন সবসময় হলে পরেই যে সেটা সেট হবে তা কিন্তু নয়। কালেকশন অফ অবজেক্টস হতে হবে, আর অবজেক্টটাকে স্পেসিফাই করতে হবে। স্পেসিফাই করতে হবে মানে অবজেক্টটাকে ওয়েল ডিফাইন্ড অবজেক্ট হতে হবে। কীরকম অবজেক্ট হতে হবে? ওয়েল ডিফাইন্ড অবজেক্টস। দ্য অবজেক্টস মাস্ট বি ওয়েল ডিফাইন্ড। যদি অবজেক্টস ওয়েল ডিফাইন্ড অবজেক্টস হয় তাদের কালেকশনটাকে আমরা সেট বলবো। শুধুমাত্র অবজেক্টের কালেকশন হলেই যে সেট তা কিন্তু নয়, অবজেক্টটাকে ওয়েল ডিফাইন্ড অবজেক্ট হতে হবে। এরকম অনেক এক্সাম্পল দেখবে তোমাদের এক্সারসাইজে দেওয়া আছে, তোমাকে এরকম কতগুলো স্টেটমেন্ট দিয়ে দেবে। স্টেটমেন্ট দিয়ে বলবে যে কোনটা সেট নয়। তুমি দেখবে প্রত্যেকটা স্টেটমেন্টেই কিন্তু তোমার কালেকশন থাকবে, কিন্তু প্রত্যেকটা কালেকশনই কিন্তু সেট নয়। সেই কালেকশনগুলোই সেট হবে যে কালেকশনগুলোতে অবজেক্টসগুলোকে ওয়েল ডিফাইন্ড করা আছে, তারাই সেট হবে। যে কালেকশানে অবজেক্টসগুলো ওয়েল ডিফাইন্ড নেই তারা কিন্তু সেট নয়। তুমি এক্সাম্পল দেখলেই বুঝতে পারবে। যেমন ধরো আমি তোমাকে একটা এক্সাম্পল বলছি। ফার্স্ট এক্সাম্পল ধরো বললাম কালেকশন অফ অল ইন্টেলিজেন্ট স্টুডেন্টস
ইন্টেলিজেন্ট স্টুডেন্টস ইন ইয়োর ক্লাস, তোমার ক্লাসে যতজন ইন্টেলিজেন্ট স্টুডেন্টস আছে তাদের কালেকশন। তাহলে এখানে অবজেক্টস কোনটা? অবজেক্টস হচ্ছে ইন্টেলিজেন্ট স্টুডেন্টস। তাহলে আমরা একটু আগে বললাম যে কালেকশন অফ অবজেক্টসকে সেট বলে, কিন্তু অবজেক্টসটাকে ওয়েল ডিফাইন্ড হতে হবে। যদি অবজেক্টস ওয়েল ডিফাইন্ড অবজেক্ট হয় তাহলেই সেট হবে, যদি অবজেক্ট ওয়েল ডিফাইন্ড না হয় তাহলে কিন্তু কালেকশন বললেও সেটা সেট নয়। ঠিক আছে, তাহলে সেই অনুযায়ী এখানে এই যে স্টেটমেন্টটা আমি বললাম, কালেকশন অফ অল ইন্টেলিজেন্ট স্টুডেন্টস ইন ইয়োর ক্লাস, এখানে অবজেক্ট কোনটা? অবজেক্ট হচ্ছে অল ইন্টেলিজেন্ট স্টুডেন্টস, এটা হচ্ছে অবজেক্ট। এবার এই অবজেক্টটা যদি ওয়েল ডিফাইন্ড অবজেক্ট হয় তাহলেই তুমি এই কালেকশনটাকে সেট বলতে পারবে। ঠিক আছে, তাহলে তুমি এখানে ভালো করে একটা জিনিস ভাবো যে অল ইন্টেলিজেন্ট স্টুডেন্টস মানে কি? সমস্ত ইন্টেলিজেন্ট স্টুডেন্ট তোমার ক্লাসে। এবার একটা ক্লাসে তো সবাই সবাই ইন্টেলিজেন্ট হয় না, তাই না? একটা ক্লাসে যতজন ইন্টেলিজেন্ট স্টুডেন্ট রয়েছে তাদের কালেকশন। তার মানে এখানে তোমায় কিন্তু ক্লাসে যতজন স্টুডেন্ট আছে সবাইকে কিন্তু নিতে হবে না, যারা ইন্টেলিজেন্ট তারাই, তাদের কালেকশন। এবার তুমি কী করে বুঝবে যে কোন স্টুডেন্টগুলো ইন্টেলিজেন্ট স্টুডেন্ট? তুমি যে ইন্টেলিজেন্ট বলছো নিশ্চয়ই কোনো না কোনো একটা পয়েন্টের রেসপেক্টে তো বলবে ইন্টেলিজেন্ট, কোনো না কোনো একটা জিনিস দেখে তো ইন্টেলিজেন্ট বলবে তাকে, যে না আমি এই স্টুডেন্টের মধ্যে এই মার্কস পেয়েছে বা এই রেজাল্ট করেছে, সেই বেসিসে আমি এই স্টুডেন্টকে ইন্টেলিজেন্ট বলবো। কিন্তু এখানে তো সেরকম কিছু বলে দেওয়া নেই যে ইন্টেলিজেন্ট তুমি বলছো কার রেসপেক্টে ইন্টেলিজেন্ট বলছো, কী বেসিসে ইন্টেলিজেন্ট বলছো, কোন বেসিসে ইন্টেলিজেন্ট বলবে তুমি, তাই না? হয় ভালো র্যাঙ্ক করেছে বা ভালো মার্কস পেয়েছে কোনো এক্সামে, সেই বেসিসে ইন্টেলিজেন্ট বলা হচ্ছে, বাট সেটা পার্টিকুলারলি কিন্তু এখানে বলা নেই যে কোন বেসিসে ইন্টেলিজেন্ট বলা হবে, তাই না? তার মানে অবজেক্টটা কিন্তু প্রপারলি ওয়েল ডিফাইন্ড নয়। তো যেহেতু প্রপারলি অবজেক্টটা ওয়েল ডিফাইন্ড নয়, তাহলে তুমি এটাকে সেট বলতে পারবে না, ইট ইজ নট আ সেট। তার কারণ অবজেক্টটা ওয়েল ডিফাইন্ড নয়, ইন্টেলিজেন্ট স্টুডেন্টসটা ওয়েল ডিফাইন্ড নয়, কালেকশন ডেফিনেটলি রয়েছে, কিন্তু অবজেক্ট যেহেতু ওয়েল ডিফাইন্ড নয়, তুমি এটাকে কিন্তু এই কালেকশনকে সেট বলতে পারবে না। তার কারণ স্টুডেন্টসকে ইন্টেলিজেন্ট যদি হতে হয় তাহলে তার একটা বেসিস থাকবে, যে কী বেসিসে আমি এই স্টুডেন্টটাকে ইন্টেলিজেন্ট বলবো, তো সেই বেসিসটা তোমাকে কিন্তু বলা নেই। ঠিক আছে, আচ্ছা, দু নম্বর এক্সাম্পল দেখো। ধরো আমি তোমাকে বললাম যে কালেকশন অফ all popular cinemas in India, বা এটা অফ ইন্ডিয়া করো, অফ ইন্ডিয়া, কালেকশন অফ অল পপুলার সিনেমাস অফ ইন্ডিয়া। তোমাকে বলতে বললাম যে এটা সেট কি সেট নয়। তো এখানে অবজেক্ট কোনটা? অবজেক্ট হচ্ছে অল পপুলার সিনেমাস, এটা হচ্ছে অবজেক্ট। তাহলে এই কালেকশনটা সেট কি সেট নয়? এবার দেখো, অল পপুলার সিনেমাস বলতে যে সিনেমাগুলো ইন্ডিয়াতে পপুলার তাদের কালেকশন। ইন্ডিয়াতে তো প্রচুর মুভি রিলিজ হয়, প্রচুর সিনেমা রিলিজ হয় প্রত্যেক বছর পার ইয়ারে, কিন্তু সব সিনেমা কি পপুলার হয়? হয় না। তো যে সিনেমাগুলো পপুলার তাদের কালেকশন। এবার তুমি একটা জিনিস ভালো করে ভাবো, এই যে পপুলার সিনেমা, এই পপুলার সিনেমা অবজেক্টটার মধ্যে কিন্তু ঠিকঠাকভাবে স্পেসিফাই করা নেই, ওয়েল ডিফাইন্ড অবজেক্ট এটা নয়। তার কারণ কোন সিনেমাগুলো পপুলার সেটা কিন্তু তুমি বুঝতে পারবে না। তার কারণ পপুলার সিনেমা কোন বেসিসে বলা হচ্ছে। তোমার কাছে যে সিনেমাটা ধরো পপুলার মনে হচ্ছে, আরেকজনের কাছে সেই সিনেমাটা পপুলার নাও হতে পারে, তাই না? আবার তার কাছে যে সিনেমাটা ধরো পপুলার মনে হয়েছে, আরেকজনের কাছে সেটা নাও হতে পারে পপুলার। তার মানে কি, পুরোটাই একটা অ্যাবস্ট্র্যাক্ট। এই পুরো পপুলার সিনেমাস ওয়ার্ডটাই একটা অ্যাবস্ট্র্যাক্ট, তাই না? এখানে যদি পপুলার ওয়ার্ডটা না দিয়ে শুধু সিনেমা বলা থাকতো তাহলে তুমি এটাকে সেট বলতে পারতে, কারণ তাহলে তার মিনিংটাই চেঞ্জ হয়ে যাবে, যে ইন্ডিয়াতে প্রত্যেক বছর যতগুলো সিনেমা রিলিজ করে তাদের কালেকশন, তখন তুমি এটাকে সেট বলতে পারতে। কিন্তু যখনই এখানে একটা ওয়ার্ড পপুলার লাগিয়ে দেবে তখন কিন্তু সেটাকে সেট বলা যাবে না। ঠিক আছে, তার কারণ পপুলার সিনেমাস মানেই সেটা কিন্তু একটা অ্যাবস্ট্র্যাক্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, চলে আসছি নাম্বার 3 এক্সাম্পল। ধরো আমি তোমাকে যদি বলি কালেকশন অফ 4 days of a week, কালেকশন অফ 4 days of a week, এক সপ্তাহে 4 দিনের কালেকশন। তো উইক মানে তো একটা উইক, একটা সপ্তাহ, তো যে কোনো একটা সপ্তাহে 4 দিনের কালেকশন, 4 days বলেছে, তাই না? তো এটাকেও তুমি সেট বলতে পারবে না। তার কারণ হচ্ছে একটা সপ্তাহে আমরা জানি 7 days হয়, মানডে থেকে শুরু করে একদম সানডে পর্যন্ত, কিন্তু এখানে 4 দিনের বলেছে কালেকশন। এবার 4 দিন মানে কোন 4 দিন? মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, 7 দিন আছে, তার মধ্যে কোন 4 দিন কথা বলেছে সেটা তো স্পেসিফাই করা নেই। তুমি মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডেও বলতে পারো 4 দিন, আবার স্যাটারডে, সানডে, ফ্রাইডে, ওয়েডনেসডেও বলতে পারো 4 দিন। তো কোন 4 দিন বলা আছে সেটা কিন্তু স্পেসিফাই করা নেই, তাহলে এটাকেও তুমি সেট বলতে পারবে না। তার মানে এখানে কিন্তু অবজেক্ট যেটা 4 days সেটা কিন্তু ওয়েল ডিফাইন্ড নয়। তার মানে যেহেতু অবজেক্ট ওয়েল ডিফাইন্ড নয়, তুমি এটাকেও কিন্তু এই কালেকশনটাকেও সেট বলতে পারবে না।
বুঝতে পারলে? তার মানে আমরা কি দেখলাম যে অবজেক্টকে ওয়েল ডিফাইন্ড অবজেক্ট হতে হবে। যদি অবজেক্ট ওয়েল ডিফাইন্ড অবজেক্ট হয় তাদের কালেকশনকে আমরা সেট বলতে পারবো। আদারওয়াইজ কিন্তু শুধু কালেকশন বলে দিলেই যে সেট তা কিন্তু নয়। বুঝতে পারলে? বাট সেটের বেসিক ধারণাটা হচ্ছে, যে আমি বলি যে সেটের বেসিক আইডিয়া কি, সেটের বেসিক আইডিয়াটা হচ্ছে কালেকশন। ঠিক আছে, কিন্তু কীরকম কালেকশন? ওয়েল ডিফাইন্ড অবজেক্টসের কালেকশন। বুঝতে পারলে? আচ্ছা, আশা করি এই জায়গাটা বুঝতে পারলে। আচ্ছা, এবার আমি চলে আসছি নেক্সট পার্টে। নেক্সট পার্টে একটা সেটকে আমরা কি করে রিপ্রেজেন্ট করব। আমরা একটা সেটকে কি করে রিপ্রেজেন্ট করব। দেখো, সেট জেনারেলি রিপ্রেজেন্ট করা হয় কার্লি ব্র্যাকেটের মধ্যে। যে কোনো সেট যখন আমরা রিপ্রেজেন্ট করি তখন কার্লি ব্র্যাকেটের মধ্যে রিপ্রেজেন্ট করি। উইদিন কার্লি ব্র্যাকেট সেটকে রিপ্রেজেন্ট করা হয়। ঠিক আছে, এবং সেটকে যখন তুমি রিপ্রেজেন্ট করবে সেটার একটা নাম থাকে, নেম দিতে হয়। সেই নেমগুলো জেনারেলি ক্যাপিটাল লেটারে হয়। ক্যাপিটাল লেটার মানে একদম তোমার এ থেকে শুরু হবে, এ বি সি ডি একদম আপ টু জেড অবধি। এই যে ইংলিশ যে অ্যালফাবেটগুলো রয়েছে, সেই ইংলিশ অ্যালফাবেটের মধ্যে তুমি যে কোনো অ্যালফাবেট দিয়ে সেটের নাম দিতে পারো, কিন্তু ক্যাপিটাল লেটারেই দিতে হবে, স্মল লেটারে দিলে কিন্তু হবে না। বুঝতে পারলে? যেমন ধরো আমি তোমাকে যদি বলি একটা সেটের, ধরো এক্সাম্পল যদি আমি বলি, ধরো আমি তোমাকে বললাম যে কালেকশন অফ অল দ্য ডেজ ইন আ উইক। কালেকশন অফ অল দ্য ডেজ ইন আ উইক, তাহলে এখানে অবজেক্টটা কি? অল দ্য ডেজ। তার মানে তুমি মানডে থেকে শুরু করে একদম সানডে অবধি দেবে। তার মানে অবজেক্ট যে অল দ্য ডেজ ইন আ উইক, এটা কিন্তু প্রপারলি ডিফাইন্ড আছে, ওয়েল ডিফাইন্ড অবজেক্ট। তার মানে এটা একটা সেট হবে। এবার এই সেটটাকে তুমি লিখবে কি করে? এই সেটটাকে তুমি লিখতে গেলে সেটার একটা নাম দিতে হবে। এবার আমি নাম কি বললাম? সেটের নাম দিতে গেলে তোমাকে ক্যাপিটাল লেটার ইউজ করতে হবে। ইংলিশ অ্যালফাবেট যে যতগুলো ইংলিশ অ্যালফাবেট আছে তাদের মধ্যে যে কোনো ইংলিশ অ্যালফাবেট তুমি ইউজ করতে পারো, বাট ক্যাপিটাল লেটার দিতে হবে। ওটা সেটের নাম, সেটের নেমটা মিন করবে। তো ধরো সেটের আমি নাম দিলাম ধরো এক্স, সাপোজ। তাহলে এক্স ইকুয়াল টু সেটটা কি বলেছিলাম? কালেকশন অফ অল দ্য ডেজ ইন আ উইক। তো কালেকশন অফ অল দ্য ডেজ তুমি কি লিখবে? তুমি মানডে থেকে স্টার্ট করবে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, এরকম করে করে সানডে অবধি লিখে ব্র্যাকেট ক্লোজ করে দেবে। তাহলে এটাই তোমার সেই সেটটা হয়ে গেল। তাহলে সেটটাকে আমি কি বললাম? এই কার্লি ব্র্যাকেটের মধ্যে লেখা হবে। আর সেটের যে নাম দেবে তুমি, সেই সেটের নামটা কিন্তু অলওয়েজ ক্যাপিটাল লেটারে দিতে হবে। ঠিক আছে, একটা। 2 নম্বর হচ্ছে, 2 নম্বর আমি বলছি মেম্বার্স বা এলিমেন্টস। মেম্বার্স বা এলিমেন্টস কাদেরকে বলে? মেম্বার্স বা এলিমেন্টস হচ্ছে সেটের মধ্যে যেগুলো তুমি লিখবে। এটা তো সেটের রিপ্রেজেন্টেশন, যে কোনো সেটকে কার্লি ব্র্যাকেটের মধ্যে লিখতে হয়। এই সেটের মধ্যে তুমি যেগুলো লিখবে সেগুলোকেই বলা হয় মেম্বার্স বা এলিমেন্টস। যেমন ধরো তুমি আগের এক্সাম্পলটা দিয়ে দেখো, আগের এক্সাম্পলটা কি বলেছিলাম? কালেকশন অফ অল দ্য ডেজ ইন আ উইক। তো তুমি কি মানডে থেকে একদম শুরু করে সানডে অবধি লিখেছিলে। তাহলে এই যে সেটের মধ্যে তুমি এই যে ডেগুলো লিখেছো, এগুলোই হচ্ছে সেটের মেম্বার বা এলিমেন্ট। বুঝতে পারলে? ধরো আমি যদি তোমাকে আরেকটা এক্সাম্পল দিয়ে বোঝাই, তোমাকে বললাম কালেকশন অফ ফার্স্ট 5 নাম্বারস। কি বললাম? কালেকশন অফ ফার্স্ট 5 নাম্বার, প্রথম 5টা নাম্বারের কালেকশন। কালেকশন অফ ফার্স্ট 5 নাম্বারস স্টার্টিং ফ্রম 1, 1 থেকে শুরু করে, স্টার্টিং ফ্রম 1। কালেকশন অফ ফার্স্ট 5 নাম্বারস স্টার্টিং ফ্রম 1। বা তুমি এইভাবে লিখতে পারো, কালেকশন অফ ফার্স্ট 5 নাম্বারস স্টার্টিং ফ্রম 1। তা তুমি কি লিখবে? 1 থেকে স্টার্ট করতে বলেছে, তাহলে 1 2 3 4 5, বা এখানে লিখতে পারো কালেকশন অফ ফার্স্ট 5 ন্যাচারাল নাম্বারস। ন্যাচারাল ওয়ার্ড দিয়ে তাহলে আরও ভালো হবে। কালেকশন অফ ফার্স্ট 5 ন্যাচারাল নাম্বারস স্টার্টিং ফ্রম 1। তো 1 থেকে প্রথম 5টা ন্যাচারাল নাম্বার লিখে দাও, 1 2 3 4 5, 1 2 3 4 5, 5টা নাম্বার হয়ে গেল, ফার্স্ট 5টা নাম্বার। এটাই তোমার সেট হবে। আর সেটের একটা নাম দিয়ে দাও। ধরো আমি সেটের নাম দেবো এ। আমি বলেছি এ থেকে জেড পর্যন্ত ইংলিশ অ্যালফাবেটের যে কোনো লেটার তুমি সেটের নাম দিতে পারো, খালি ক্যাপিটাল লেটার দিতে হবে। তাই তো? তাহলে এই যে সেটের মধ্যে যেগুলো আমি লিখেছি, এইগুলো হচ্ছে সেটের এলিমেন্ট বা মেম্বার। এগুলোকে বলা হয় সেটের এলিমেন্ট বা মেম্বার। মানে সেটের মধ্যে তুমি যেগুলো লিখবে, এবার তোমাকে যেরকম সেট বলবে তুমি সেরকম লিখবে, তাই না? তো এই যে কমা কমা দিয়ে লিখেছো, এই যে কমা কমা দিয়ে লিখেছো সেটের মধ্যে, কার্লি ব্র্যাকেটের মধ্যে, এগুলোকেই বলা হয় সেটের মেম্বার বা এলিমেন্ট। ঠিক আছে, এবার সেটের মেম্বার বা এলিমেন্ট যখন আমরা ডিফাইন করব, এদেরকে কিন্তু স্মল লেটার দিয়ে ডিফাইন করতে হয়। মানে এ বি সি থেকে শুরু করে একদম জেড অবধি। বুঝতে পারলে? মেম্বার্স বা এলিমেন্টসকে ডিফাইন করা হয় তোমার স্মল লেটার দিয়ে, ইংলিশ অ্যালফাবেটের স্মল লেটার দিয়ে ডিফাইন করা হয়। যেরকম সেটের নাম আমি একটু আগে বললাম, যে কোনো সেটের নাম যখন তুমি দেবে তখন ইংলিশ অ্যালফাবেটের যে কোনো একটা ইংলিশ অ্যালফাবেট দিতে পারো, খালি ক্যাপিটাল লেটার দিতে হবে। সেরকমই যখন মেম্বার্স বা এলিমেন্টস তুমি ডিফাইন করবে যে কোনো সেটের, তখন তোমাকে ইংলিশ অ্যালফাবেটের মধ্যে যে কোনো একটা ইংলিশ অ্যালফাবেট দিয়ে তুমি ডিফাইন করতে পারো, কিন্তু স্মল লেটারে ডিফাইন করতে হবে। ঠিক আছে, তো এটা গেল সেটের রিপ্রেজেন্টেশন বা সেটের নোটেশন। ঠিক আছে, এবার আসছি সেটের রিপ্রেজেন্টেশন।
রিপ্রেজেন্টেশন মানে হচ্ছে আমরা একটা সেটকে কত রকমভাবে লিখতে পারি, ঠিক আছে? রিপ্রেজেন্টেশন অফ আ সেট, রিপ্রেজেন্টেশন অফ সেট, আমরা একটা সেটকে কত রকমভাবে রিপ্রেজেন্ট করতে পারি। দেখো, সেট রিপ্রেজেন্টেশন করার তিনটে মেথড রয়েছে। একটাকে বলা হয় ডেসক্রিপশন মেথড, ডেসক্রিপশন মেথড, প্রথম মেথডটার নাম হচ্ছে ডেসক্রিপশন মেথড। সেকেন্ড মেথডকে বলা হয় রোস্টার মেথড বা ট্যাবুলার ফর্ম, রোস্টার মেথড, और ট্যাবুলার ফর্ম। তিন নম্বরটাকে বলা হয় রুল মেথড বা সেট বিল্ডার মেথড, রুল মেথড और সেট বিল্ডার ফর্ম, সেট বিল্ডার ফর্ম। এই তিনটে মেথড রয়েছে যে কোনো সেট রিপ্রেজেন্ট করার। আমি একটা একটা করে প্রত্যেকটাই বুঝিয়ে দিচ্ছি। প্রথমে আসছি ডেসক্রিপশন মেথড। এই ডেসক্রিপশন মেথডের কিভাবে লেখা হয় একটা সেটকে, আমি একটা এক্সাম্পল দিলেই বুঝতে পারবে। দেখো, ধরো তোমাকে বললো, এক্সাম্পলটা ধরো তোমাকে বললো, একটা এক্সাম্পল আমি বলছি, সেটের একটা এক্সাম্পল বলছি। ধরো তোমাকে সেটটা বললো দ্য সেট অফ হোল নাম্বারস লেস দেন 12, দ্য সেট অফ হোল নাম্বারস লেস দেন 12, মানে 12 থেকে কম তোমাকে হোল নাম্বারস এগুলো লিখতে হবে, 12 থেকে কম হোল নাম্বারস লিখতে হবে, তাদের সেট, ঠিক আছে? দ্যাট হচ্ছে ফার্স্ট এক্সাম্পল। এই এক্সাম্পলটা তোমাকে বলেছে যে এই যে সেটটা তোমাকে বলা আছে, এই সেটটা তুমি ডেসক্রিপশন মেথডে কীভাবে লিখবে, ডেসক্রিপশন মেথডে কীভাবে লিখবে, আমি ডেসক্রিপশন মেথডটাই আগে দেখাচ্ছি। তো আমি কি বললাম, যে কোনো সেট তুমি যখন লিখবে, সেটা ডেসক্রিপশন মেথড হোক, রোস্টার মেথড হোক, রুল বিল্ডার মেথড হোক, এই রুল মেথড বা সেট বিল্ডার ফর্ম হোক, এই তিনটে মেথডের মধ্যে যে মেথডেই তুমি লেখো না কেন, সবার আগে তোমাকে মনে রাখতে হবে যে যে কোনো সেট যখন তুমি লিখবে তখন তোমাকে কিন্তু এই কার্লি ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে, ঠিক আছে? আর সেটার একটা নাম দিতে হবে। ইংলিশ অ্যালফাবেটের মধ্যে যে কোনো ক্যাপিটাল লেটার তুমি সেটার নাম দিতে পারো। সাপোজ আমি এক্স দিলাম। এবার যেহেতু ডেসক্রিপশন মেথড তুমি পড়ছো, তাহলে তোমাকে ডেসক্রাইব করতে হবে এই কার্লি ব্র্যাকেটের মধ্যে। তোমাকে কি ডেসক্রাইব করতে হবে, যে লেস দেন 12 হোল নাম্বারের তুমি সেটটা লেখো, সেটাই এক্সাম্পল আছে। তো তুমি এখানে লিখে দেবে যে হোল নাম্বারস লেস দেন 12, হয়ে গেল। তো তোমাকে তো এরই সেট লিখতে বলেছে না, যে 12 থেকে কম যে হোল নাম্বারগুলো তাদের সেটটা তুমি লেখো। এবার সেই সেটটা তুমি ডেসক্রিপশন মেথডে কীভাবে লিখবে, তখন তোমাকে এই কার্লি ব্র্যাকেট দিতে হবে, সেটার একটা নাম দিতে হবে ইংলিশ অ্যালফাবেটে, আর ভেতরে ডেসক্রাইব করে দিতে হবে যে সেটটা আমাকে লিখতে বলেছে সেটাই ডেসক্রাইব করতে হবে। তো আমি সেটাই ডেসক্রাইব করেছি। আমাকে 12 থেকে হোল নাম্বারের 12 থেকে কম হোল নাম্বারগুলো লিখতে বলেছে, সেটাই আমি ডেসক্রাইব করে দিলাম, হোল নাম্বারস লেস দেন 12। বুঝতে পারলে? আরেকটা দেখো, আরেকটা দেখলে বুঝতে পারবে। 2 নম্বর এক্সাম্পল, ধরো একটা আমাকে সেট বলেছে the set of all days of a week, এক সপ্তাহে যতগুলো দিন আছে তাদের সেট বলেছে, এটাকে তুমি ডেসক্রিপশন মেথডে লেখো। তাহলে তুমি কি করে লিখবে? সেই একই প্রসেস, তোমাকে আগে কার্লি ব্র্যাকেটটা দিতে হবে। যে কোনো সেট, যে কোনো মেথডে তুমি যখন লেখো আগে কার্লি ব্র্যাকেট দিতে হবে, সেটের একটা নাম দিতে হবে। ধরো আমি সেটের নাম দিলাম এ, সাপোজ, ঠিক আছে? এবার তোমাকে ভেতরে কি ডেসক্রাইব করে দিতে হবে, যেহেতু মেথডটা ডেসক্রিপশন মেথড। কি ডেসক্রাইব করবে? যে সেটটা লিখতে বলেছে সেটাই ডেসক্রাইব করবে। সেটটা কি লিখতে হবে? এক সপ্তাহে যতগুলো দিন রয়েছে তাদের সেট। তাহলে তুমি কি লিখবে? অল ডেজ অফ আ উইক, এটাই লিখে দেবো, ডেসক্রাইব করে দিলাম, হয়ে গেল আমার ডেসক্রিপশন মেথডের সেট। তো এইটাকে বলা হয় ডেসক্রিপশন মেথড। তুমি ডেসক্রাইব করবে সেটটাকে, তোমাকে যেটা নিয়ে লিখতে বলবে, যেটা নিয়ে সেট লিখতে বলবে, তুমি কার্লি ব্র্যাকেটের মধ্যে সেটা ডেসক্রাইব করে দেবে, আর সেটার একটা নাম দিয়ে দেবে। এটা হচ্ছে তোমার ডেসক্রিপশন মেথড, এটাকে বলা হয় ডেসক্রিপশন মেথড, ঠিক আছে? আচ্ছা, এরপর আমি চলে আসছি নেক্সট মেথড। আশা করি বুঝতে পেরেছো, বইয়ে দেখবে আরও এক্সাম্পল দেওয়া আছে, দেখলেই বুঝতে পারবে। আচ্ছা, এরপরে চলে আসছি রোস্টার মেথড বা ট্যাবুলার ফর্ম। এটাই সব থেকে পপুলার, এই মেথডটাই সব থেকে পপুলার। 3টে মেথড আছে সেট রিপ্রেজেন্টেশন করার, তার মধ্যে সব থেকে পপুলার মেথড হচ্ছে এইটা, রোস্টার মেথড বা ট্যাবুলার ফর্ম, ঠিক আছে? এই মেথডে তোমাকে যদি সেট লিখতে বলে কি করে লিখবে? সাপোজ তোমাকে একটা এক্সাম্পল আমি দিচ্ছি, এই এক্সাম্পলটা একটু আগেও দিয়েছিলাম। ধরো তোমাকে বললাম দ্য সেট অফ হোল নাম্বারস লেস দেন 12, 12 থেকে কম হোল নাম্বারগুলো তুমি লেখো, তাদের সেট। তো তুমি একটু আগে মনে করে দেখো, ভিডিওটা একটুখানি রিভার্স করো,
রিভার্স করে তুমি দেখলে বুঝতে পারবে যে এই একই এক্সাম্পল আমি কিন্তু একটু আগে ডেসক্রিপশন মেথডে করিয়েছিলাম, যে ডেসক্রিপশন মেথডে যদি তুমি সেট লেখো তাহলে কি করে রিপ্রেজেন্ট করবে। তখন তুমি কি করেছিলে না কার্লি ব্র্যাকেটে দিয়েছিলে, দিয়ে একটা সেটের একটা নাম দিয়েছিলে, নাম দিয়ে এই ডেসক্রাইব করে দিয়েছিলে যে হোল নাম্বারস লেস দ্যান 12 ডিসক্রাইব করে দিয়েছিল, যেহেতু মেথডটা ডিসক্রিপশন মেথড ছিল। কিন্তু এখন তোমাকে আমি সেম এক্সাম্পলই দিলাম, দিয়ে বললাম তুমি রোস্টার মেথড বা ট্যাবুলার মেথডে কি করে রিপ্রেজেন্ট করবে। তার মানে এই সেটটাকে আমাকে রোস্টার মেথড বা ট্যাবুলার মেথডে কিভাবে লিখবো, তখন তুমি কিভাবে লিখবে দেখো, তোমাকে কি বলেছে যে 12 থেকে কম হোল নাম্বারগুলো লেখো তাদের সেট। তো 12 থেকে কম হোল নাম্বার কোনগুলো আছে আমরা কি জানি, হোল নাম্বারের ডেফিনেশন তোমরা সবাই পড়েছো যে হোল নাম্বার স্টার্ট হয় 0 থেকে, হোল নাম্বার অলওয়েজ 0 থেকে স্টার্ট হয় আর এরকমভাবে চলতে থাকে 1 2 3 4 5 6 চলতে থাকবে, এগুলোকে হোল নাম্বার বলে। তো 12 থেকে কম যদি তোমাকে হোল নাম্বার লিখতে হয় তাহলে তুমি 0 থেকে স্টার্ট করবে আর 11-এ গিয়ে শেষ করে দেবে, কারণ 12 থেকে কম বলেছে, তাই না। তাই তুমি কি লিখবে 0 1 2 3 4 5 6 7 8 9 10 11 হয়ে গেল। এটাই আমার রোস্টার মেথড বা ট্যাবুলার মেথডে সেটের রিপ্রেজেন্টেশন। বুঝতে পারলে, এইভাবে তোমাকে রোস্টার মেথড বা ট্যাবুলার মেথড বললে এইভাবে লিখতে হবে। আরেকটা এক্সাম্পল দেখো, ধরো তোমাকে বললো দ্য সেট অফ অল দি ডেজ অফ আ উইক, সেট অফ অল দি ডেজ অফ আ উইক। তাহলে কীভাবে লিখবে রোস্টার মেথড বা ট্যাবুলার মেথডে, প্রথমে একটা কার্লি ব্র্যাকেট করতে হবে, কার্লি ব্র্যাকেট করে সেটার একটা নাম দিতে হবে, দিয়ে তোমাকে এক সপ্তাহে যতগুলো দিন হয় সবকটা দিন তুমি কমা 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 দিয়ে লিখে দেবে, কারণ তোমাকে সেটারই তো সেট বলেছে যে এক সপ্তাহে যতগুলো দিন আছে তাদের কালেকশন, সেই সেটটাকে তুমি রিপ্রেজেন্ট করো রোস্টার মেথড বা ট্যাবুলার ফর্মে। তো তুমি এক সপ্তাহে যতগুলো দিন হবে তাদের নামগুলো কমা কমা করে লিখে দাও, যেরকম আগেরটা হোল নাম্বারগুলো লিখলে 12 থেকে কম, আগের এক্সাম্পলটাই। তো এখান থেকে তোমাকে তাহলে মানডে থেকে স্টার্ট করতে হবে, তাহলে মানডে, টুইসডে, ওয়েডনেসডে, এরকম করে করে লিখবে, ওয়েডনেসডে, থার্সডে, ঠিক আছে। তারপরে কমা দিয়ে লিখবে ফ্রাইডে, তারপরে কমা দিয়ে স্যাটারডে, কমা দিয়ে সানডে, এই কার্লি ব্র্যাকেট ক্লোজ করে দেবে, ব্যাস হয়ে গেল 7 দিন। দেখো 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন 7 দিন হয়ে গেল। এটাই তোমার রোস্টার মেথড বা ট্যাবুলার মেথড। বুঝতে পারলে, তো এইটা গেল তোমার রোস্টার মেথড বা ট্যাবুলার মেথড। এরপরে লাস্ট একটা মেথড আছে যেটাকে বলা হয় তোমার রুল মেথড বা সেট বিল্ডার ফর্ম। এটা কি করে লিখবে, এটা একটুখানি কঠিন, একটু মনে রাখতে হবে। এই দুটো যেরকম সোজা ছিল ডেসক্রিপশন মেথড বা তোমার ট্যাবুলার মেথড বা রোস্টার মেথড, এই রুল মেথড বা সেট বিল্ডার ফর্মটা একটুখানি তোমাকে মনে রাখতে হবে, ঠিক আছে। তো এই সেট বিল্ডার বা রুল মেথড বা সেট বিল্ডার ফর্মটা পড়াবার আগে আমি কয়েকটা জিনিস বলে দিচ্ছি, এগুলো একটু লিখে নাও। যেমন ধরো এগুলোকে বলে নোটেশন, কি করে রিপ্রেজেন্ট করবে বা কী করে ডিফাইন করবে। যেমন ধরো তোমাকে যদি হোল নাম্বারের সেট বলে, হোল নাম্বারের সেট মানে তখন তোমাকে ক্যাপিটাল ডাব্লিউ লিখতে হবে, এটা হচ্ছে হোল নাম্বারের সেট। ধরো তোমাকে যদি ইভেন নাম্বারের সেট বলে তাহলে তোমাকে ক্যাপিটাল ই লিখতে হবে। যদি অড নাম্বারের সেট বলে তাহলে ক্যাপিটাল ও লিখতে হবে। যদি বলে প্রাইম নাম্বারের সেট তাহলে ক্যাপিটাল পি লিখতে হবে, ঠিক আছে। যদি বলে ইন্টিজারের সেট তাহলে ইন্টিজারের সেটে তুমি আইও লিখতে পারো, জেডও লিখতে পারো, যে কোনো একটা। তোমাকে যদি ইন্টিজারের সেট বলে তাহলে আইও লিখতে পারো, জেডও লিখতে পারো, যে কোনো একটা। যদি বলে ন্যাচারাল নাম্বারের সেট তাহলে এন লিখবে, এন ফর ন্যাচারাল নাম্বারস, ঠিক আছে। তো এগুলো মনে রাখতে হবে, এইগুলো তোমার কাজে লাগবে এই রুল মেথড বা সেট বিল্ডার ফর্মে, যেটা আমি পড়াবো এখন, ঠিক আছে। তাহলে একটা এক্সাম্পল দিয়ে শুরু করা যাক। আচ্ছা, আরেকটা জিনিস বলে দিই, তোমাদের দেখবে বইতে দুটো সাইন আছে, একটা হচ্ছে এরকম, একটা হচ্ছে এরকম। এটাকে বলা হয় বিলংস টু, আর এটাকে বলা হয় নট বিলংস টু। মানে কোনো একটা নাম্বার বা কোনো একটা এলিমেন্ট বা কোনো একটা মেম্বার যদি সেটের মধ্যে থাকে তখন সেটাকে বলা হয় বিলংস টু, বা কোনো একটা নাম্বার কোনো একটা এলিমেন্ট যদি সেটের মধ্যে না থাকে, প্রেজেন্ট না থাকে, তখন তাকে বলে নট বিলংস টু। ভালো করে শুনবে, কোনো একটা মেম্বার বা কোনো একটা এলিমেন্ট যদি সেটের মধ্যে থাকে তখন তাকে বলে বিলংস টু, মানে সেটের মধ্যে আছে প্রেজেন্ট। আর সেটের মধ্যে যদি না থাকে তখন তাকে বলে নট বিলংস টু, মানে সেটের মধ্যে নেই। এবার মেম্বার্স বা এলিমেন্টস কাকে বলে আমি একটু আগে দেখবে বুঝিয়েছি, যে মেম্বার্স বা এলিমেন্টস কাদেরকে বলে না, মেম্বার্স না এলিমেন্টস হচ্ছে তুমি এই কার্লি ব্র্যাকেটের মধ্যে যেগুলো লিখবে কমা কমা দিয়ে, সেগুলোকেই বলা হয় এলিমেন্টস বা মেম্বার্স। তো সেই এলিমেন্টস বা মেম্বার্সগুলোর মধ্যে যদি কোনো একটা মেম্বার সেটের মধ্যে না থাকে তখন তুমি তাকে রিপ্রেজেন্ট করবে কিভাবে, এই নট বিলংস টু দিয়ে। আর যদি থাকে তাহলে বিলংস টু দিয়ে করবে। একটা এক্সাম্পল দিলে তুমি বুঝতে পারবে। ধরো আমি তোমাকে বললাম একটা সেট, ধরো বলছি আমি, ধরো একটা সেট লিখলাম 2 4 6 8, এই একটা সেট আমি লিখলাম।
ঠিক আছে, এটা একটা সেট ধরো, সাপোজ এটা 4টে নাম্বারের একটা সেট। ঠিক আছে, এবার তোমাকে আমি এখানে যদি বলি যে ফোরটা কি এই সেটের মধ্যে বিলং করে, তুমি দেখছো হ্যাঁ ফোরটা তো সেটের মধ্যে আছে, প্রেজেন্ট, তার মানে ফোরটা বিলং করবে, মানে ফোরটা প্রেজেন্ট আছে। তা তুমি কি লিখবে, ফোর বিলংস টু এক্স, মানে এই এক্স সেটের মধ্যে ফোরটা আছে, কারণ সেটের নাম এক্স, এক্স সেটের মধ্যে ফোরটা আছে। বুঝতে পারলে, এক্স সেটের মধ্যে ফোরটা আছে মানে ফোর বিলংস টু এক্স। ক্লিয়ার? ধর আমি যদি তোমাকে ফোর না দিয়ে বলি 10, তাহলে 10টা কি এই সেটের মধ্যে আছে? নেই। তার মানে তোমাকে কি বলতে হবে, 10 নট বিলংস টু এক্স, 10 কিন্তু নাম্বারটা এক্স সেটের মধ্যে নেই, তার মানে নট বিলংস টু। বোঝা গেল? আচ্ছা, এবার চলে আসছি আমি এই রুল মেথড বা সেট বিল্ডার ফর্মে তুমি একটা সেট কী করে রিপ্রেজেন্ট করবে। এক্সাম্পল নাম্বার 1, ধর আমি তোমাকে একটা সেট বললাম, দ্য সেট অফ, আগের এক্সাম্পলটাই দিচ্ছি, দ্য সেট অফ হোল নাম্বারস লেস দেন 10, দ্য সেট অফ হোল নাম্বারস লেস দেন 10, 10-এর থেকে কম তোমাকে হোল নাম্বারের সেট লিখতে হবে। কিন্তু এখন কী হবে, রুল মেথড বা সেট বিল্ডার ফর্মে। তো কী করতে হবে, সবার আগে সেটটা লেখার যা নিয়ম, একটা কার্লি ব্র্যাকেটের মধ্যে দিতে হবে সেটটাকে, সেটের একটা নাম দিতে হবে, যে কোনো ইংলিশ অ্যালফাবেটে ক্যাপিটাল ফর্মে নাম দিতে হবে। ঠিক আছে, এবার দেখো এই সেটটাকে আমরা কি করে রিপ্রেজেন্ট করব রুল মেথড বা সেট বিল্ডার ফর্মে। প্রথমে তোমাকে লিখতে হবে এরকমভাবে, এই যে এক্স ছোটো হাতে মানে স্মল লেটারে, রেশিও সাইন এক্স, এটা কিন্তু নিয়ম, ঠিক যেভাবে আমি লিখছি ঠিক সেইভাবেই তুমি সেটটাকে রিপ্রেজেন্ট করবে। এটা কিন্তু আগেই বললাম এই রুল মেথড বা সেট বিল্ডার ফর্মটা কিন্তু একটু কমপ্লিকেটেড, তোমাকে মনে রাখতে হবে। তো যে কোনো সেট তুমি যখন রুল মেথড বা সেট বিল্ডার ফর্মে লিখবে তখন তোমাকে এরকম ছোটো হাতের এক্স মানে স্মল লেটারে এক্স, রেশিও সাইন স্মল লেটারে এক্স, এটা লিখতে হবে প্রথমে। তারপরে কি দেবে, বিলংস টু সাইন দেবে, বিলংস টু সাইন। এবার এটা কিসের সেট বলেছে, হোল নাম্বারের সেট বলেছে, তাই না? তাহলে হোল নাম্বারটাকে রিপ্রেজেন্ট করে কি দিয়ে, ডাব্লু দিয়ে, তাহলে এখানে তুমি ডাব্লু লিখবে, ডাব্লু ফর হোল নাম্বার, যেহেতু হোল নাম্বারের সেট বলেছে, কমা এক্স, আবার এক্স। এবার বলেছে কি লেস দেন 10, 10-এর থেকে কম বলেছে, 10-এর থেকে কম যে হোল নাম্বারগুলো তাদের সেট, তো 10-এর থেকে কম মানে কি লেস দেন 10 হয়ে গেল। বুঝতে পারলে? তাহলে এটা কিন্তু নিয়ম, ঠিক এই ফর্ম্যাটেই কিন্তু তোমাকে লিখতে হবে, এই রুল মেথড বা সেট বিল্ডার ফর্মে। যে কোনো সেট তোমাকে দিক না কেন, সবার আগে তোমাকে কার্লি ব্র্যাকেট দিয়ে এক্স রেশিও এক্স দিয়ে দিতে হবে, দিয়ে বিলংস টু, এটা কমন, এটা তোমাকে দিতেই হবে। যে কোনো সেট বলুক রুল মেথড বা সেট বিল্ডার ফর্ম, এটা তোমাকে দিতেই হবে। তারপরে বিলংস টুর পরে তোমাকে যে নাম্বারের সেট বলবে, হোল নাম্বার বললে ডাব্লু বসবে, যদি ইভেন নাম্বার বলতো তাহলে ই বসতো, ধরো যদি প্রাইম নাম্বার বলতো তাহলে এখানে পি বসতো ক্যাপিটাল লেটারে, কমা দিয়ে এক্স। এবার যদি বলে লেস দেন 10 তাহলে লেস দেন সাইন, যদি বলতো গ্রেটার দেন 10 তাহলে গ্রেটার দেন 10, গ্রেটার দেন সাইন হতো, এরকম করে। ঠিক আছে, মনে থাকবে। এটা একটা মেথড। এটা আরেকটা মেথড আছে লেখার, আরেকটা মেথড কি, অর। অর আর কীভাবে লিখতে পারো তুমি, এরকম করেও লিখতে পারো, আরেকটা যে মেথড দেখাচ্ছি সেটাও লিখতে পারো। আরেকটা কী দিতে পারো, এখানে কিছুই না, তুমি যদি মনে করো আমি রেশিও সাইনটা দেবো না, রেশিও সাইনটা না দিয়ে তুমি এরকম একটা দাগও দিতে পারো, এক্স বিলংস টু ডাব্লু, এক্স লেস দেন 10, এইভাবে লিখতে পারো। এই দুটোকে বলা হয় তোমার সেট বিল্ডার ফর্ম বা রুল মেথডে রিপ্রেজেন্ট করা। ঠিক আছে, তুমি এইটাও লিখতে পারো, এইটাও লিখতে পারো। এইটার এটার মধ্যে ডিফারেন্স কিছু নেই, ডিফারেন্স হচ্ছে খালি এখানে রেশিও সাইন দিয়েছি আর এখানে আমি একটা দাগ দিয়েছি রেশিও সাইনের বদলে, বাকি সব অ্যাজ ইট ইজ। এটাও লিখতে পারো, এটাও লিখতে পারো, যে কোনো একটা, আমি জন্য আমি অর দিয়ে করেছি। ঠিক আছে, দুটোর মধ্যে যে কোনো একটা। এবার স্কুলে দেখবে কীভাবে করায় তোমাদের। ঠিক আছে, আচ্ছা, এটা একটা এক্সাম্পল গেল। আরেকটা এক্সাম্পল ধরো আমি দিচ্ছি, সেট বিল্ডার ফর্ম বা রুল মেথডে তুমি কীভাবে লিখবে। 2 নাম্বার, ধরো তোমাকে বললো দ্য সেট অফ all vowels, the set of all vowels in English alphabet, in English alphabet, ইংলিশ অ্যালফাবেটে যতগুলো ভাওয়েল আছে তাদের সেট, ইংলিশ অ্যালফাবেটে যতগুলো ভাওয়েল আছে তাদের সেট। তো তুমি সবার আগে কী করবে, একটা কার্লি ব্র্যাকেট দিয়ে দাও, দিয়ে সেটের একটা নাম দাও। ধরো আমি বললাম সেটের নাম এস দেবো, দিতেই পারি, ইংলিশ অ্যালফাবেটের মধ্যে যে কোনো একটা অ্যালফাবেট ক্যাপিটাল লেটারে দিতে পারি সেটের নাম, ধরো এস দিলাম। এবারে রুলটা কি, সেট বিল্ডার ফর্মে সবার আগে তোমাকে লিখতে হবে এরকম করে, এক্স এই সাইনটা দিতে হয়, তাই তো, দিয়ে কি করতে হবে, বিলংস টু সাইন দিতে হয়। ঠিক আছে, এবারে অল দ্য ভাওয়েলস ইন ইংলিশ অ্যালফাবেট, তাহলে ইংলিশ অ্যালফাবেটে কী কী ভাওয়েল আছে আমরা সবাই জানি, ইংলিশ অ্যালফাবেটে কী কী ভাওয়েল আছে, এ ই আই ও ইউ, এগুলো হচ্ছে ইংলিশ অ্যালফাবেটের ভাওয়েল। তাহলে এগুলো লিখে দাও, এ ই আই ও ইউ হয়ে গেল। বুঝতে পারলে? তাহলে এইটা তোমাকে দিতেই হবে, যে কোনো সেটে তুমি
লেখো না কেন, এটাও দিতে পারো। তুমি যদি মনে করো এটা না দিয়ে আমি এরকম একটা দাগ দেবো, এরকম দাগও দিতে পারো, যেটা আগেরটায় বোঝালাম তোমাকে এক্সাম্পলটাই আমি। ঠিক আছে, বুঝতে পারলে? আর কীভাবে রিপ্রেজেন্ট করতে পারো? আর কীভাবে করা যায়? এরকমভাবে দাও, এক্স এই বিলংস টু, বা বিলংস টু তুমি যদি না দাও এইভাবে লিখবে যে এক্স রেশিও এক্স ইজ আ ভাওয়েল অফ ইংলিশ অ্যালফাবেট। এটা এভাবেও লিখতে পারো, কারণ তোমাকে আলটিমেট বলেছে যে ইংলিশ অ্যালফাবেটে যে কটা ভাওয়েল আছে তাদের সেট। তো তুমি এক্স রেশিও এক্স দাও, যেরকম আগেরটাই দিয়েছিলে, এবার রেশিও না দিয়ে এরকম দাগটাও দিতে পারো, সেটাও দিতে পারো, যেটা ইচ্ছে। তারপরে লিখবে ইজ আ ভাওয়েল অফ ইংলিশ অ্যালফাবেট, ইংলিশ অ্যালফাবেটে ভাওয়েল, কারণ তোমাকে সেটাই সেট বলেছে, ইংলিশ অ্যালফাবেটে যতগুলো ভাওয়েলস আছে তাদের সেট, তো সেটাই আমি এখানে লিখে দিয়েছি, ইজ আ ভাওয়েল অফ ইংলিশ অ্যালফাবেট, ইজ আ ভাওয়েল ইন ইংলিশ অ্যালফাবেট। এটাও লিখতে পারো, এইভাবেও লিখতে পারো। ঠিক আছে, দুটোর মধ্যে যে কোনো একটা, এটাও করতে পারো, এটাও করতে পারো। তো এটা হচ্ছে রোস্টার মেথড বা ট্যাবুলার, রোস্টার মেথড বা সেট বিল্ডার মেথড। এই তিনটে মেথড হয় তোমার যে কোনো সেট রিপ্রেজেন্ট করার। তিনটে মেথড কীভাবে করে আমি তোমাকে বলে দিলাম। ঠিক আছে, আচ্ছা, এরপরে কয়েকটা পয়েন্ট আমি বলছি, সেই পয়েন্টগুলো ভালো করে শুনবে, তোমাদের বইতেও দেখবে দেওয়া আছে, বইটা ভালো করে দেখলে দেখবে এই পয়েন্টগুলো দেওয়া আছে বইতেও। কী পয়েন্টগুলো দেখো, যেমন ধরো নাম্বার 1, ধরো একটা সেট আমি তোমাকে বললাম, ধরো সেটটা বললাম 4, 5, 6, এই তিনটে নাম্বারের একটা সেট। এরা কি? এরা হচ্ছে এলিমেন্ট বা মেম্বার্স। এদেরকে বলে এলিমেন্টস বা মেম্বার্স, মানে সেটের এলিমেন্টস বা মেম্বার্স। আমি বললাম এর আগে বলেছি এলিমেন্টস বা মেম্বার্সগুলো, যে কার্লি ব্র্যাকেটের মধ্যে যেগুলো কমা কমা দিয়ে যেগুলো আমরা লিখব ভেতরে, সেগুলো কি বলে? এলিমেন্টস বা মেম্বার্স সেটের। ঠিক আছে, ধরো এটা একটা সেট A1, এটা একটা সেট। ঠিক আছে, এটা একটা সেট। আর একটা সেট আমি কি বললাম, ধরো A2, ধরো এটা আমি দিলাম 5, 4, 6, এইটা একটা বললাম, এটা একটা সেট। এবার তোমায় কোশ্চেন করছি যে এই যে তোমার, বা আরেকটা ধরো সেট দিয়ে দিলাম A3, ধরো আরেকটা সেট দিয়ে দিচ্ছি 4, 6, 5, এই। এবার আমি তোমাকে তিনটে সেট আছে A1, A2, A3, তিনটে সেট। এবার তোমাকে আমি কোশ্চেন করলাম যে এই তিনটে সেট কি সেম? A1, A2, A3, এই তিনটে সেট কি সেম? মানে A1 ইকুয়াল টু A2 ইকুয়াল টু A3 জিজ্ঞেস করলাম, এই তিনটে সেট কি সেম? দেখো এই তিনটে সেটে কিন্তু একই এলিমেন্ট আছে। এই যে এলিমেন্টগুলো, এই 4, 5, 6, প্রত্যেকটা এলিমেন্ট কিন্তু এখানেও 4, 5, 6 আছে, এই সেটেও 4, 5, 6 আছে, এই সেটেও কিন্তু 4, 5, 6 আছে। তিনটে সেটেই কিন্তু 4, 5, 6 আছে, কিন্তু ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা হচ্ছে অ্যারেঞ্জমেন্টটা আলাদা। এখানে 4, 5, 6 যেভাবে অ্যারেঞ্জ করা আছে ফার্স্ট সেটে, সেকেন্ড সেটে কিন্তু 4, 5, 6 এইভাবে অ্যারেঞ্জ করা নেই, থার্ড সেটেও কিন্তু 4, 5, 6 এইভাবে অ্যারেঞ্জ করা নেই। অ্যারেঞ্জমেন্টটা আলাদা, কিন্তু মেম্বার্স বা এলিমেন্টস কিন্তু একই। তার মানে এরা কিন্তু তিনটে সেটই সেম, A1, A2, A3, তিনটে সেটই সেম। তাহলে রুলটা কি? রুলটা হচ্ছে যে কোনো সেটের এলিমেন্টসগুলো যদি সেম থাকে তাহলে সেই সেটগুলো কিন্তু সেম হবে। তোমাকে সেটগুলোর অ্যারেঞ্জমেন্টটা কিন্তু দেখা যাবে না, সেটের এলিমেন্টগুলো যে অ্যারেঞ্জ করা আছে সেগুলো কিন্তু প্রপারলি অ্যারেঞ্জ আছে না প্রপারলি অ্যারেঞ্জ নেই সেটা কিন্তু দেখার দরকার নেই। যদি এলিমেন্টসগুলো সেম থাকে তাহলে কিন্তু সেই সেটগুলো সেম হবে। তুমি দেখো এখানে 4, 5, 6 যেভাবে লেখা আছে ফার্স্ট সেটে, সেকেন্ড সেটে কিন্তু 4, 5, 6 লেখা আছে, কিন্তু অ্যারেঞ্জমেন্টটা কিন্তু অন্যরকম। এখানে যেমন 4 প্রথমে আছে, এখানে 4 দেখো মাঝখানে আছে, আবার এখানে 5 মাঝখানে আছে, এখানে 5 প্রথমে আছে, এখানে 5 শেষে আছে। তার মানে কি অ্যারেঞ্জমেন্টটা কিন্তু আলাদা আলাদা, কিন্তু এলিমেন্ট বা মেম্বারগুলো সেই 4, 5, 6ই কিন্তু। তাহলে কিন্তু সেটটা কিন্তু সেম হবে। অ্যারেঞ্জমেন্টের উপরে কিন্তু ডিপেন্ড করে না, এলিমেন্টস বা মেম্বার্সগুলো যদি সেম থাকে তাহলে সেটটা সেম হবে। এটা হচ্ছে ফার্স্ট রুল। ঠিক আছে, এটা মনে রাখবে, তোমাদের বইতে দেখবে দেওয়া আছে, আমি এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি। সেকেন্ড রুল, 2 নাম্বার রুল কি? 2 নাম্বার রুল হচ্ছে, ধরো আমি একটা সেট লিখছি, ধরো একটা সেট লিখলাম A1, ধরো সেটটা হচ্ছে 4, 5, 9, 6, 6, 9, 5, 4, এটা একটা সেট ধরো লিখলাম। ঠিক আছে, সেটের মধ্যে কী কী এলিমেন্ট লিখলাম? সেটের মধ্যে আমি লিখলাম 4, 5, 9, 6, 6, 9, 5, 4, এইগুলো হচ্ছে সেট। এটা একটা সেট। কতগুলো নাম্বার আছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা। ঠিক আছে, আরেকটা সেট আমি ধরো লিখছি A2 ইকুয়ালস টু 4, 5, 9, 6, মানে 4টে নাম্বার লিখলাম A2 সেটে, 1, 2, 3, 4, 4, 5, 9, 6। এবার আমি তোমায় কোশ্চেন করলাম যে ইজ A1 ইকুয়ালস টু A2, তুমি কি বলবে? ইয়েস অর নো? দেখো প্রথমে দেখতে হবে A1 আর A2 এর মধ্যে ডিফারেন্সটা কি, এই দুটো সেটের মধ্যে ডিফারেন্স কি। ডিফারেন্স হচ্ছে
A1-এ তোমার 8টা এলিমেন্ট আছে বা মেম্বার আছে, A2-তে তোমার 4টে এলিমেন্ট বা 4টে মেম্বার আছে। মানে নাম্বার অফ এলিমেন্ট কিন্তু A2-তে কম, A1-এ বেশি। কিন্তু তুমি যদি ভালো করে দেখো, তুমি দেখলে বুঝতে পারবে যে A1-এ কিন্তু বেশ কিছু এলিমেন্ট রিপিট করা আছে। যেমন দেখো 4 তোমার রিপিট আছে, এখানে একবার আছে, এখানে একবার আছে, তাই না? আবার দেখো 5 এই এলিমেন্টটা এখানে একবার লিখেছি, এখানে একবার লিখেছি। আবার যেমন ধরো 6 এলিমেন্টটা এখানে একবার লিখেছি, এখানে একবার লিখেছি। আবার 9 ধরো এখানে একবার লিখেছি, এখানে একবার লিখেছি। তার মানে প্রত্যেকটা এলিমেন্টই কিন্তু A1 সেটে রিপিট করা আছে, ঠিক আছে? আর A1 সেটে যে কটা এলিমেন্ট আছে A2 সেটে কিন্তু প্রত্যেকটা এলিমেন্টই প্রেজেন্ট। তুমি দেখো A1 সেটে 4 আছে, A2 সেটেও 4 আছে। A1 সেটে 5 আছে, A2 সেটেও 5 আছে। A1 সেটে 9 আছে, A2 সেটেও 9 আছে। A1 সেটে 6 আছে, A2 সেটেও 6 আছে। তার মানে নতুন কোনো এলিমেন্ট কিন্তু নেই। A1 সেটে যা এলিমেন্ট আছে A2 সেটে কিন্তু সেই একই এলিমেন্ট আছে। নিউ বা এক্সট্রা এলিমেন্ট কিন্তু A2 সেটে নেই। A1 সেটে যা আছে A2 সেটে তাই আছে, শুধু ডিফারেন্স হচ্ছে A1 সেটে কিছু এলিমেন্ট রিপিট করা আছে। বুঝতে পারলে? ইন দ্যাট কেস আমরা কিন্তু দুটো সেট ইকুয়াল বলবো, A1 ইকুয়াল টু A2 বলবো। বুঝতে পারলে? তার কারণ হচ্ছে নতুন কোনো এলিমেন্ট নেই A2 সেটে। A1 সেটে এমন কোনো এলিমেন্ট আছে যেটা A2 সেটে নেই, বা A2 সেটে এমন কোনো এলিমেন্ট আছে যেটা A1 সেটে নেই, সেরকম কিন্তু নেই। A1 সেটে যা এলিমেন্ট আছে A2 সেটে তাই এলিমেন্ট আছে। তার মানে আলটিমেট A1 A2 এই দুটো সেটেই সেম নাম্বার অফ এলিমেন্টস আছে, শুধু A1 সেটে এলিমেন্টসগুলো রিপিট করা আছে, ঠিক আছে? তার মানে এই কেসটা যদি হয় সেখানেও কিন্তু আমি কিন্তু A1 ইকুয়াল টু A2 বলবো। আমি কিন্তু বলতে পারবো না যে A1 নট ইকুয়াল টু A2, কারণ A1 ইকুয়াল টু A2 এই কারণেই বলবো কারণ এলিমেন্টসগুলো সেম। A1-এও যা এলিমেন্টস আছে A2-তেও তাই এলিমেন্টস আছে, শুধু A1-এ রিপিট করা আছে। তো রিপিটেশন যদি থাকে এলিমেন্টসের তাহলে কিন্তু সেটগুলো সেম হবে, আলাদা হবে না। মনে থাকবে? এটা সেকেন্ড রুল। চলে আসছি আমি থার্ড রুলে, 3 নম্বর রুল। থার্ড রুল কি বলেছে? থার্ড রুল বলেছে ধরো আমি একটা ওয়ার্ড দিচ্ছি, SCHOOL, স্কুল। এটা একটা ওয়ার্ড, স্কুল একটা ওয়ার্ড। তোমাকে বললাম এই স্কুল যে ওয়ার্ডটা, এই ওয়ার্ডে যতগুলো ইংলিশ অ্যালফাবেট আছে তাদের একটা সেট লেখো। কি বললাম? স্কুল ওয়ার্ডটাতে যতগুলো ইংলিশ অ্যালফাবেট আছে তাদের একটা সেট লেখো। তো তুমি কি করবে? সেই সেটটা লেখার জন্য কার্লি ব্র্যাকেট দেবে, অবভিয়াসলি। সেটের রুলই তো তাই, লেখার জন্য কার্লি ব্র্যাকেট দিতে হয়। সেটের একটা নাম দেবে, ঠিক আছে? এবার তুমি সেটগুলো লিখবে। কিসের সেট বললাম? এই ওয়ার্ডটাতে যতগুলো ইংলিশ অ্যালফাবেট আছে তাদের সেট। তো এই ওয়ার্ডে কী কী ইংলিশ অ্যালফাবেট আছে দেখো, এস আছে, সি আছে, এইচ আছে, ও আছে, এল আছে। এবার এখানটা তুমি ভালো করে দেখো, ও দেখো তোমার রিপিট করা আছে, দুবার আছে, তাই না? তো এরকম যদি কোনো অ্যালফাবেট বা কোনো এলিমেন্ট যদি রিপিট থাকে, সেই রিপিটটা আমি লিখবো না, রিপিট আমি লিখবো না, আমি একবারই লিখবো। মনে থাকবে রুলটা? যদি এরকম সেট লিখতে গেলে আমি দেখতে পাই, সেটা অ্যালফাবেট হোক, নাম্বার হোক, যাই হোক না কেন, যদি রিপিটেশন থাকে, সেই রিপিটেশন কিন্তু আমি সেটের মধ্যে লিখবো না, আমি একবারই ওটাকে লিখবো। যেমন ধর ও দেখো এখানে রিপিট করা আছে, দুবার আছে, আমি কিন্তু একবারই লিখবো। দুবার থাকুক আর 10 বার থাকুক, আমি লিখবো একবারই। মনে থাকবে? এটা হচ্ছে তোমার থার্ড রুল। তো এই রুলগুলো দেখবে তোমার বইতে দেওয়া আছে, দেখলে বুঝতে পারবে, ঠিক আছে? আমাদের থিওরি পার্ট এখানেই শেষ। আমরা শুরু করবো এক্সারসাইজ 5.1। দেখো ফার্স্ট অঙ্ক, এক্সারসাইজ 5.1, কোশ্চেন নাম্বার 1-এর ফার্স্ট কোশ্চেনটা দেখো। এখানে ফার্স্ট কোশ্চেনটা যেটা দিয়েছে, মানে 1-এর যে কোশ্চেনগুলো, এই কোশ্চেনগুলো দেখো কতগুলো স্টেটমেন্ট দিয়েছে, ঠিক আছে? কতগুলো স্টেটমেন্ট দিয়েছে, সেই স্টেটমেন্টগুলো তোমাকে বলতে হবে যে কোনগুলো সেট, কোনগুলো সেট নয়। তুমি প্রত্যেকটা স্টেটমেন্ট দেখো, একদম 10টা স্টেটমেন্ট তোমাকে দেওয়া আছে। বইটা খোলো এক্সারসাইজ 5.1-এর, দেখো দেখলেই বুঝতে পারবে। প্রথমে যেগুলো দেওয়া আছে সেগুলো 10টা তোমাকে স্টেটমেন্ট দিয়েছে। এই 10টা স্টেটমেন্টে কিন্তু কালেকশন, প্রত্যেকটা ধরো কালেকশন আছে। তোমাকে বলতে হবে যে কোনগুলো সেট, কোনগুলো সেট নয়। তাহলে আমি তোমাকে কি বললাম, যে সেট যখন তুমি জাজ করবে যে কোন কালেকশনটা সেট, কোন কালেকশনটা সেট নয়, তোমাকে দেখতে হবে যে অবজেক্ট যেটা বলা আছে, মানে যার কালেকশন বলেছে, সেই কালেকশনটা বা সেই অবজেক্টটা কিন্তু ওয়েল ডিফাইন্ড কিনা, প্রপারলি ডিফাইন করা আছে কিনা অবজেক্টটা। যদি থাকে তাহলেই সেট হবে, নাহলে হবে না। তো প্রথমে দেখো কি দিয়েছে, নাম্বার 1, কালেকশন অফ অড ন্যাচারাল নাম্বারস লেস দেন 50। 50 থেকে কম অড ন্যাচারাল নাম্বারের কালেকশন। তো 50 থেকে কম অড ন্যাচারাল নাম্বার যদি তোমাকে বলে, তার মানে এখানে অবজেক্ট কোনটা? অবজেক্টটা হচ্ছে অড ন্যাচারাল নাম্বার লেস দেন 50, এটাই হচ্ছে তোমার অবজেক্ট। এদের কালেকশন বলেছে। তো এই যে অবজেক্টটা অড ন্যাচারাল নাম্বার লেস দেন 50, এগুলো, এটা কি প্রপারলি ডিফাইন করা আছে? ইয়েস, প্রপারলি ডিফাইন করা আছে। কারণ তোমাকে দেখো 50-এর থেকে কম ন্যাচারাল নাম্বার লিখতে বলেছে যেগুলো অড হবে। তার মানে কি, তুমি 50-এর থেকে কম যেগুলো অড ন্যাচারাল নাম্বার সেগুলোই লিখবে।
তার মানে কি অবজেক্টটা প্রপারলি ডিফাইন করা হচ্ছে, তার মানে এটা একটা সেট হবে। এবার তোমাকে যদি সেটটা লিখতে হয় তুমি কি করে লিখবে, তুমি এরকম কার্লি ব্র্যাকেট দেবে, সেটার একটা নাম দেবে, ধরো এক্স নাম দিলাম ইকুয়ালস টু, এবার কি বলেছে সেটটা 50-এর থেকে কম অড ন্যাচারাল নাম্বার, 50-এর থেকে কম অড ন্যাচারাল নাম্বার। তার মানে কি অড নাম্বার মানে কি, অড নাম্বার মানে যে নাম্বারগুলো 2 দিয়ে ডিভিজিবল হয় না সেগুলোই হচ্ছে অড নাম্বার, তাই না? যেগুলো 2 দিয়ে ডিভিজিবল হয় না সেগুলোই অড নাম্বার। তাহলে তুমি 1 থেকে লেখা স্টার্ট করবে, 1 3 5 7 9 11 13 15 17 19 21 23 25 27 29 31 33 35 37 39 41 43 45 47 49, এগুলোই হচ্ছে তোমার 50 থেকে কম অড ন্যাচারাল নাম্বার। এই একটাও নাম্বার তোমার 2 দিয়ে ডিভিজিবল হয় না, ওই জন্যই অড। অড নাম্বার তো তাদেরকেই বলে যেগুলো 2 দিয়ে ডিভিজিবল হয় না। আর 50 থেকে কম, দেখো 50 থেকে কমই আমি লিখেছি, 49 অবধি লিখেছি, 50 থেকে কম। তাহলে এগুলোই হচ্ছে 50-এর থেকে কম সমস্ত অড ন্যাচারাল নাম্বার। কারণ তুমি একটা সেটের মধ্যে লিখতে পারছো, যদি অবজেক্টটাকে প্রপারলি ডিফাইন না করা হতো তাহলে তো সেটের মধ্যে লিখতে পারতে না। তো ডেফিনেটলি অবজেক্টটাকে প্রপারলি ডিফাইন করা আছে, তবে না তুমি সেটের মধ্যে লিখতে পেরেছো, তার মানে এটাকে তুমি সেট বলতে পারবে। ইট ইজ আ সেট, 1 নম্বরেরটা হবে ইট ইজ আ সেট, কারণ অবজেক্টটা প্রপারলি ওয়েল ডিফাইন্ড। অবজেক্ট এখানে অড ন্যাচারাল নাম্বার লেস দ্যান 50 তাদের কালেকশন, তাহলে অবজেক্টটা হচ্ছে অড ন্যাচারাল নাম্বার লেস দ্যান 50, তার মানে এখানে অবজেক্টটা প্রপারলি ডিফাইন্ড রয়েছে, দেন ইট ইজ আ সেট। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2 কি বলেছে দেখো, কোশ্চেন নাম্বার 2 বলেছে কালেকশন অফ 4 কালার্স অফ রেনবো। রেনবোর 4টে কালারের কালেকশন। এবার রেনবোর কিন্তু 7টা কালার হয়, তাই তো? কী কী কালার হয়? ভিপজিওর হয়, ইন্ডিগো হয়, ব্লু হয়, গ্রিন হয়, ইয়েলো হয়, অরেঞ্জ হয়, রেড হয়। এই 7টা কালার হচ্ছে রেনবোর। ঠিক আছে, তোমাকে বলেছে 4টে কালার। এবার 4টে কোন কালার? 7টা কালার হয়, তুমি যে কোনো 4টে কালার লিখতে পারো। তার মানে কি এখানে কিন্তু প্রপারলি বলা নেই যে কোন 4টে কালার, তার মানে এটা সেট হবে না। ঠিক আছে, আমি কি লিখবো? ইট ইজ নট আ সেট। বুঝতে পারলে? ইট ইজ নট এ সেট। কোন 4টে কালার কিন্তু বলা নেই, তার মানে এটা সেট হবে না। বুঝতে পারলে? তার মানে এখানে অবজেক্টটা কি? অবজেক্টটা হচ্ছে 4 কালার্স, রেনবোর 4টে কালার, এটা হচ্ছে অবজেক্ট। তো অবজেক্টটা তো এখানে প্রপারলি ডিফাইন করা নেই, কোন 4টে কালার তোমাকে তো বলা নেই, তার মানে সেট হবে না। তুমি কি লিখবে? কোন 4টে কালার লিখবে? এই কার্লি ব্র্যাকেট দিয়ে তুমি যে সেটটা লিখবে কোন 4টে কালার লিখবে? কালার তো বলাই নেই, তার মানে সেট হবে না। ঠিক আছে, চলে আসি কোশ্চেন নাম্বার 4-এ। 3 নম্বরটা আমি হোমওয়ার্ক দিলাম, 4 নম্বরে চলে আসছি। 4 নম্বরে কি বলেছে? কালেকশন অফ অল টল স্টুডেন্টস অফ ইউর ক্লাস। কালেকশন অফ অল টল স্টুডেন্টস অফ ইউর ক্লাস। দেখো এখানে অবজেক্টটা হচ্ছে টল স্টুডেন্টস, মানে তোমার ক্লাসে যতজন লম্বা ছেলে তাদের কালেকশন। এবার যতজন লম্বা ছেলে তুমি কি করে বুঝবে? মানে একটা তো বেসিস বলে দেবে যে এই রেসপেক্টে লম্বা, লম্বা ছেলে মানে তুমি কি করে বুঝবে? মানে একটা তো হাইট বলে দেবে যে এই হাইটের ওপরে যারা তারা হচ্ছে লম্বা, তাদের কালেকশনগুলো তুমি নাও। তো সেটা তো বলেনি এখানে। টল স্টুডেন্টস তুমি কার বেসিসে টল বলবে? তোমার কাছে যে টল স্টুডেন্ট মনে হবে আরেকজনের কাছে সেটা টল নাও মনে হতে পারে। একটা তো সার্টেন বলে দেবে যে যে সমস্ত স্টুডেন্টের হাইট অ্যাবাভ 6 সেন্টিমিটার, বা যে সমস্ত স্টুডেন্টের হাইট বিলো সামথিং, বা বিলো ধরো 4 ফুট 5 ইঞ্চ বলে দিল, কি অ্যাবাভ ধরো 5 ইঞ্চ বলে দিল, 5 ফুট 4 ইঞ্চ বলে দিল, যে এই হাইটের ওপরে যারা আছে তারা টল স্টুডেন্ট, তাদের কালেকশন তুমি নাও। তো এখানেতে কিন্তু সেরকম কিছু বলে দেওয়া নেই, শুধু টল স্টুডেন্টস বলা আছে। কি বেসিসে টল সেটা কিন্তু বলা নেই, মানে কাদেরকে তুমি টল স্টুডেন্ট নেবে, কাদেরকে নেবে না সেটা কিন্তু বলা নেই। তার মানে অবজেক্টটা এখানে প্রপারলি ডিফাইন্ড নেই। টল স্টুডেন্টস তো এখানে অবজেক্ট, তো অবজেক্টটাকে প্রপারলি ডিফাইন করেনি, তার মানে এটা সেট হবে না। আমি কি লিখবো? ইট ইজ নট আ সেট। ইট ইজ নট এ সেট। ঠিক আছে, আবার ধরো আমি ধরো তোমাকে বলছি কোশ্চেন নাম্বার 6 না 7, ধরো 7। কোশ্চেন নাম্বার 7-এ কি বলেছে? কোশ্চেন নাম্বার 7-এ দেখো কি বলেছে। 7-এ বলেছে কালেকশন অফ সাম মাল্টিপলস অফ 5। 5-এর মাল্টিপলের কালেকশন। এবার 5-এর মাল্টিপল মানে কি? 5-এর মাল্টিপল মানে তো এগুলো। 5-এর মাল্টিপল মানে 5 1s are 5, 5 2s are 10, 5 3s are 15, 5 4s are 20, 5 5s are 25, এগুলো সব হচ্ছে এরকম চলতেই থাকবে, সো অন। এগুলো হচ্ছে 5-এর কালেকশন। তো এগুলো তোমাকে সেটে লিখতে বলেছে, এদের সেট। এবার এখানে দেখো তোমাকে কতগুলো মাল্টিপল তুমি লিখবে কিছু বলা নেই, সাম মাল্টিপলস বলা আছে 5, সাম মাল্টিপলস অফ 5, 5-এর কিছু মাল্টিপল বলা আছে, কতগুলো মাল্টিপল কিন্তু বলা নেই।
তার মানে এটাও কিন্তু প্রপারলি ডিফাইন নয়। তুমি কতগুলো লিখবে, তাই না? তাহলে তোমাকে লিখেই যেতে হবে, কারণ তোমাকে তো বলেনি যে 4টে মাল্টিপল লেখো কি 10টা মাল্টিপল লেখো, কিছু বলা নেই। সাম মাল্টিপলস বলা আছে, নাম্বারটা বলা নেই যে কতগুলো মাল্টিপল, তার মানে প্রপারলি ডিফাইন করা নেই। তার মানে এটাও তোমার সেট হবে না, ইট ইজ নট আ সেট। আমি লিখব ইট ইজ নট এ সেট। ঠিক আছে, আচ্ছা এরপর চলে আসি কোশ্চেন নাম্বার 9। কোশ্চেন নাম্বার 9 দেখো কি বলেছে, কালেকশন অফ 3 ইয়ংগেস্ট স্টুডেন্টস অফ ইয়োর ক্লাস। তোমার ক্লাসের সব থেকে 3জন ইয়ংগেস্ট স্টুডেন্ট, এটা কিন্তু সেট হবে। ইট ইজ আ সেট। কারণ দেখো তোমার ক্লাসে যে ইয়ংগেস্ট স্টুডেন্ট তুমি দেখবে, অবভিয়াসলি তোমার এজ অনুযায়ী দেখবে। যে 3টে স্টুডেন্টের এজ সব থেকে কম তাদের কালেকশন ইয়ংগেস্ট স্টুডেন্ট বলেছে, তো ডেফিনেটলি তুমি এজ ওয়াইজ দেখবে। তো এখানে কিন্তু তোমার এটা প্রপারলি ডিফাইন করা আছে। তার কারণ তোমাকে যখনই ইয়ংগেস্ট স্টুডেন্ট বলবো, তুমি কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টের যা এজ, সেই এজ অনুযায়ী যে 3জন স্টুডেন্টের এজ সব থেকে কম তারাই ইয়ংগেস্ট, তাদেরকেই তুমি নেবে, তাদের কালেকশন। তো তার মানে কি এটা প্রপারলি ডিফাইন করা আছে, তাই না? তুমি প্রপারলি ডিফাইন করে দিচ্ছ যে সবাইকে তো নিতে বলোনি, সমস্ত স্টুডেন্টকে তো নিতে বলোনি, যে স্টুডেন্টগুলো ইয়ংগেস্ট সেরকম 3টে স্টুডেন্ট। এবারে প্রত্যেকটা স্টুডেন্টের তুমি এজ যদি দেখো, তাহলে তুমি বুঝে যাবে যে সবথেকে কম এজ কোন 3জনের রয়েছে, তাদেরকেই আমরা নেব, তাদেরকে কালেকশনকে বলেছে, এখানে সেট বলেছে। তার মানে এটা প্রপারলি ডিফাইন করা হচ্ছে, তার মানে এটা একটা সেট হবে। ঠিক আছে, আবার ধরো যেমন ধরো 5 নাম্বারটা দেখাচ্ছি। 5 নম্বরের কোশ্চেনটা কি বলেছে? 5 নম্বরের কোশ্চেনটা বলেছে কালেকশন অফ অল লাভলি ফ্লাওয়ার্স। এটা কিন্তু সেট হবে না, ইট ইজ নট এ সেট। এটাকে তুমি সেট বলতে পারবে না, কারণ দেখো এই যে তোমাকে এখানে লাভলি ফ্লাওয়ার্স কথাটা বলেছে না, এটা হচ্ছে অবজেক্ট, তাই তো? এই লাভলি ফ্লাওয়ার্স যে বলেছে, এই লাভলি ওয়ার্ডটার মধ্যে কিন্তু স্পেসিফিক করা নেই। লাভলি ফ্লাওয়ার্স মানে কি? যে ফ্লাওয়ারগুলো ভালো বা যে ফ্লাওয়ারগুলো সুন্দর ফ্লাওয়ার। এবারে লাভলি ফ্লাওয়ার্স মানে কি? যে ফ্লাওয়ারটা আমার কাছে ভালো হতে পারে, আমার কাছে লাভলি হতে পারে, তোমার কাছে তো নাও হতে পারে। আমার হয়তো রোজ ফ্লাওয়ার পছন্দ, রোজ ফ্লাওয়ারটা আমার কাছে লাভলি, তোমার কাছে নাও হতে পারে। তার কাছে আবার ধরো রোজ ফ্লাওয়ার লাভলি নয়, তার কাছে হয়তো ধরো জ্যাসমিন ফ্লাওয়ারটা ভালো লাগে, তাই না? তো লাভলি ফ্লাওয়ার্স এটা একটা অ্যাবস্ট্র্যাক্ট হয়ে যাচ্ছে, মানে প্রপারলি বলা হচ্ছে না, তাই না? লাভলির যে ডেফিনেশন, সেই লাভলির ডেফিনেশন তোমার কাছে একরকম, আমার কাছে একরকম। আমি রোজ ফ্লাওয়ারটাকে লাভলি কনসিডার করতে পারি, তুমি নাও পারো, তুমি হয়তো অন্য কোনো ফ্লাওয়ারটাকে লাভলি কনসিডার করতে পারো। তো এখানে তো প্রপারলি বলা নেই, তাই না? তার মানে এটা কিন্তু সেট হবে না, ইট ইজ নট আ সেট। বোঝা গেল? তাহলে আমাকে দেখতে হবে যে কালেকশন যেগুলো বলা আছে, সেই কালেকশানে অবজেক্টগুলো প্রপারলি ডিফাইন করা আছে কিনা। যদি অবজেক্ট প্রপারলি ডিফাইন করা থাকে, তাহলেই তাদেরকে আমরা সেট বলতে পারবো, আদারওয়াইজ কিন্তু তাদেরকে আমরা সেট বলতে পারবো না। এটা মনে রাখতে হবে, ঠিক আছে? আশা করি এই জায়গাগুলো ক্লিয়ার হয়েছে যে কাদেরকে আমরা সেট বলবো, কাদেরকে আমরা সেট বলবো না। ঠিক আছে, আচ্ছা চলে আসছি নেক্সট কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2 দেখো কি বলেছে। কোশ্চেন নাম্বার 2তে দেখো বলা আছে, কোশ্চেন নাম্বার 2তে কি বলেছে? কোশ্চেন নাম্বার 2তে বলেছে ইফ ই ইকুয়াল টু ইভেন ইন্টিজার্স দেন ইনসার্ট দ্য অ্যাপ্রোপ্রিয়েট সিম্বল বিলংস টু অর নট বিলংস টু ইন দ্য ব্ল্যাঙ্কস। বলেছে ই হচ্ছে ইভেন নাম্বারের সেট, ই ইকুয়াল টু ইভেন ইন্টিজার্সের সেট। ই মানে হচ্ছে ইভেন ইন্টিজারের সেট, ঠিক আছে? এবারে তোমাকে কতগুলো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেওয়া আছে, তোমাকে বিলংস টু বা নট বিলংস টু বসাতে হবে। আমি আগে কোশ্চেনটা কপি করে নিই, তারপর বলছি। ধরো 10 ব্ল্যাঙ্ক ই, ফার্স্টেরটা কপি করলাম। তারপরে ধরো বললাম -8 বিলংস টু ই বা নট বিলংস টু ই, যা হবে বসাবে। তারপর ধরো বললাম আমি 5এরটা এ ব্ল্যাঙ্ক ই মানে হচ্ছে ইভেন নাম্বারের ইভেন ইন্টিজারের সেট, প্রথমেই দেওয়া আছে। তারপরে ধরো তোমাকে দিয়েছে, আমি বলি ধরো লাস্টেরটা 6 নম্বরটা, বাকিগুলো হোমওয়ার্ক করবে। 6 নম্বরটা কী দিয়েছে? 6 নম্বরটা দিয়েছে -4, 12 ই। এবার তোমাকে এই বিলংস টু বা নট বিলংস টু বসাতে হবে। এটা আমি অলরেডি এক্সপ্লেন করেছি, বিলংস টু নট বিলংস টু বুঝতে পেরেছো? তাহলে তুমি দেখো ইন্টিজার কাদেরকে বলে? ইভেন ইন্টিজারের সেট তো ইভেন ইন্টিজার কাদেরকে বলে? ইভেন ইন্টিজার মানে হচ্ছে যে ইন্টিজারগুলো 2 দিয়ে ডিভিজিবল, তাদেরকে আমরা ইভেন ইন্টিজার বলবো। ইন্টিজার মানে তোমরা দেখবে পড়েছো, ইন্টিজার কিন্তু এরকম হয়, মানে 0, 1, 2, 3, 4 এরকম চলতে থাকবে, আবার এদিকে -1, -2, -3, -4 এরকম চলতে থাকবে। তার মানে ইন্টিজার কী হতে পারে? ইন্টিজার পজিটিভও হতে পারে, ইন্টিজার নেগেটিভও হতে পারে, আবার ইন্টিজার জিরোও হতে পারে,
তাই না? এদেরকে আমরা ইন্টিজার বলি। কিন্তু এখানে আমরা সেই ইন্টিজারগুলোকেই নেব যারা কিন্তু ইভেন, মানে যে ইন্টিজারগুলো 2 দিয়ে ভাগ করা যায় তাদেরকেই তোমায় সেট বলেছে, তাই না? এটা মাথায় রাখতে হবে। তো তুমি দেখো সেই অনুযায়ী এটা কিন্তু বিলংস টু হবে, তার কারণ প্রথম কথা এটা কিন্তু একটা ইন্টিজার, 10 কিন্তু একটা ইন্টিজার আমরা জানি। 10 কি ইভেন ইন্টিজার? 10 কি 2 দিয়ে ডিভিজিবল হয়? তাহলে ইভেন হবে। 10 তো 2 দিয়ে ডিভিজিবল হয়, তার মানে 10 ইভেন ইন্টিজার, তার মানে কি এটা বিলংস টু হবে। 10 বিলংস টু ই, মানে ই হচ্ছে ইভেন ইন্টিজারের সেট। সেই ইভেন ইন্টিজারের সেটের মধ্যে কি 10টা থাকবে? ডেফিনেটলি থাকবে। 10 যদি ইভেন ইন্টিজার হয় তাহলেই বিলংস টু হবে, 10 যদি ইভেন ইন্টিজার না হয় তাহলে বিলংস টু হবে না। ক্লিয়ার হলো? আচ্ছা, এরপরে দেখো -8, -8টা কি হবে? অবভিয়াসলি -8ও হবে, কারণ -8 একটা ইন্টিজার। -8 কি ইভেন ইন্টিজার? অবভিয়াসলি -8 2 দিয়ে ডিভিজিবল হয়, তাহলে ইভেন ইন্টিজার হবে, তার মানে বিলংস টু। আচ্ছা, এটা হবে কি? এটা হবে না, তার কারণ এটা কিন্তু ইন্টিজার নয়। এখানে এটা দেওয়া আছে এ তো কোনো ইন্টিজার হলো না, এ তো একটা অ্যালফাবেট। এ কি ইন্টিজার? ইন্টিজার নয়, এটা একটা অ্যালফাবেট। তো অ্যালফাবেট তো হবে না, কারণ আমাকে ইভেন ইন্টিজারের সেট বলেছে, তো অ্যালফাবেট সেখানে কী করে থাকবে? তাহলে নট বিলংস টু। ঠিক আছে। আচ্ছা, -4 12 কি হবে? হ্যাঁ, এটা হবে। কেন? কারণ -4 আর 12 দুটোই ইন্টিজার, আর -4 আর 12 দুটোই ইভেন ইন্টিজার, তার কারণ দুটোই 2 দিয়ে ডিভিজিবল হয়। তাহলে ইভেন ইন্টিজার হলে তো থাকবে, তার মানে বিলংস টু হবে। ঠিক আছে, তো এইরকম করে তোমাকে করতে হবে। আশা করি বাকিগুলো পারবে, বাকিগুলো করতে পারবে। চলে আসছি পরের পার্টে। কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3 কি বলেছে দেখো। কোশ্চেন নাম্বার 3 বলেছে, ইফ ভি ইকুয়ালস টু ভাওয়েলস ইন ইংলিশ অ্যালফাবেট, রাইট হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ ট্রু অ্যান্ড হুইচ আর ফলস। তাহলে আমাকে ভি ইকুয়াল টু দিয়ে দিয়েছে ভাওয়েলস ইন ইংলিশ অ্যালফাবেট, মানে ভিটা হচ্ছে ইংলিশ অ্যালফাবেটে যেগুলো ভাওয়েল আছে তাদের সেট। ঠিক আছে, তাহলে এর রেসপেক্টে আমাকে কয়েকটা কোশ্চেন দিয়েছে, সেগুলো আমাকে ট্রু ফলস বলতে হবে। তাহলে আমি আগে ফার্স্টে কপি করে নিই। প্রথমটা দিয়েছে দেখো, সি বিলংস টু ভি, মানে এই ভি যে সেটটা, ভাওয়েলের যে সেটটা, সেই সেটের মধ্যে সি রয়েছে, ওই জন্যই সি বিলংস টু। ঠিক আছে, 2 নম্বর স্টেটমেন্টটা কী দিয়েছে? 2 নম্বর স্টেটমেন্টটা দিয়েছে এ বিলংস টু ভি, এটাকে একটা কার্লি ব্র্যাকেটের মধ্যে দিয়েছে, মানে এই যে এ অ্যালফাবেট, এটা ভি সেটের মধ্যে বিলং করে। তোমাকে ট্রু না ফলস বলতে হবে। ভি সেটটা তো প্রথমে দিয়েই দিয়েছে, ভি সেট মানে ভাওয়েলস ইন ইংলিশ অ্যালফাবেট, তাই তো? আচ্ছা, এরপরে ধরো 4 নাম্বার দিয়েছে এ আর বি, দুটো এলিমেন্ট দিয়েছে এ আর বি, এটা ভি সেটের মধ্যে বিলং করে। ঠিক আছে। আচ্ছা, এরপরে ধরো দিয়েছে 5 হচ্ছে তোমার ধরো দিয়েছে এ আর ইউ, এরা ভি সেটের মধ্যে বিলং করে। ঠিক আছে, এগুলো দেখলেই তুমি বুঝতে পারবে। দেখো, তাহলে একটা একটা করে শুরু করি। প্রথমেরটা দেখো, প্রথমেরটা হবে ফলস, প্রথমেরটা ট্রু হবে না, ফলস হবে। তার কারণ ভি যে সেটটা দিয়েছে, এই ভি সেটটা হচ্ছে ইংলিশ অ্যালফাবেটে যে কটা ভাওয়েল আছে তাদের সেট। তো ইংলিশ অ্যালফাবেটে কী কী ভাওয়েল আছে? ইংলিশ অ্যালফাবেটে ভাওয়েল হচ্ছে তোমার এ, ই, আই, ও, ইউ, এগুলোই তো ইংলিশ অ্যালফাবেটে ভাওয়েল। তো এই সেটটাকেই ওরা ভি দিয়েছে, ভাওয়েলস ইন ইংলিশ অ্যালফাবেট। ইংলিশ অ্যালফাবেটে কটা ভাওয়েল আছে? 5টা ভাওয়েল আছে, এ, ই, আই, ও, ইউ, এটাই হচ্ছে ভাওয়েলের সেট, তাই না? তাহলে সি সেটটা কি ভি এর মধ্যে বিলং করবে? সি তো ভাওয়েলই নয়, তাহলে কী করে বিলং করবে, তাই না? তাহলে এটা ফলস হবে। আচ্ছা, 2 কী হবে? 2 ট্রু হবে, কারণ 2 বিলং করবে, কারণ এ তো ভাওয়েল, এ তো ভাওয়েলের সেটে থাকবেই, তাহলে এ বিলং করবে, 2 ট্রু। 3 কী হবে? 3 তুমি দেখো এ আর বি দুটো দিয়েছে, তো এ তো ভাওয়েলের সেটে বিলং করবেই, কারণ এ তো ভাওয়েল। কিন্তু বি কি বিলং করবে? বি ভাওয়েল নয়, তাহলে বি বিলং করবে না, তাহলে বি এখানে থাকবে না। তার মানে এটা কি হবে? তোমাকে ফলস করতে হবে, কারণ এটা বিলং করছে, বিটা তো আর বিলং করছে না, কিন্তু তোমাকে এখানে দিয়েছে এ আর বি দুটোই ভি সেটে বিলং করবে, তো সেটা তো হয় না, তার মানে ফলস। আচ্ছা, এইটা কি হবে? এইটা তোমার ট্রু আসবে, কারণ এ আর ইউ দুটোই ভাওয়েল, তাই না? তো ভাওয়েল সেটে এ আর ইউ দুটোই থাকবে, দুটোই দেখো আছে, তার মানে এ আর ইউ ভি সেটে বিলং করবে, দুটোই যেহেতু বিলং করছে, তার মানে এটা ট্রু। ঠিক আছে, তো এইভাবে তুমি বাকিগুলো পড়বে। চলে আসি কোশ্চেন নাম্বার 4-এ। কোশ্চেন নাম্বার 4 কী বলেছে? কোশ্চেন নাম্বার 4 ধরো ফার্স্ট কোশ্চেনটা। কোশ্চেন নাম্বার 4 দেখো কী বলেছে, আমাকে কয়েকটা স্টেটমেন্ট দিয়েছে, মানে সেট দিয়েছে কয়েকটা, সেগুলো আমাকে রোস্টার ফর্মে লিখতে হবে। ঠিক আছে, রোস্টার ফর্মে আমাকে লিখতে হবে। রোস্টার ফর্মটা কী বলেছিলাম, যে সবথেকে পপুলার রিপ্রেজেন্টেশন সেটের 3টে ছিল না, ডিসক্রিপশন ছিল, রোস্টার বা ট্যাবুলার ফর্ম ছিল, আর একটা সেট বিল্ডার ছিল। তার মধ্যে রোস্টার হচ্ছে সবথেকে পপুলার ফর্ম যে কোনো সেট লেখার। ঠিক আছে, তো এগুলো আমাকে রোস্টার ফর্মে লিখতে হবে। ঠিক আছে। আচ্ছা, তাহলে প্রথমে কি বলেছে? দ্য সেট অফ ফার্স্ট 5 অড কাউন্টিং নাম্বার, প্রথম 5টা অড কাউন্টিং নাম্বারের সেট।
প্রথম 5টা অড কাউন্টিং নাম্বার। তাহলে প্রথম 5টা অড কাউন্টিং নাম্বারের সেট কী হবে? ধরো সেটের নাম তুমি এক্স দেবে, কারণ একটা সেটের নাম দিতে হয়, তাই তো? যে কোনো ইংলিশ অ্যালফাবেট ক্যাপিটাল লেটারে দিতে হয় সেটের নাম, তো আমি এক্স দিলাম ধরো। তাহলে প্রথম 5টা অড কাউন্টিং নাম্বার, তো প্রথম 5টা অড কাউন্টিং নাম্বার কী হবে? 1 হবে, 3 হবে, 5 হবে, 7 হবে, 9 হবে। প্রত্যেকটা নাম্বারই দেখো অড নাম্বার, মানে 2 দিয়ে ডিভিজিবল নয়, ওই জন্যই তো অড নাম্বার। আর প্রথম 5টা বলেছে, তো প্রথম 5টা মানে তুমি কি 1 থেকেই স্টার্ট করবে, কারণ ফার্স্ট 5 বলেছে। তা দেখো 1 2 3 4 5, বুঝতে পারলে? চলে আসি 2 নাম্বার। 1 নাম্বারটা হলো, 2 নাম্বারটা কী বলেছে? দ্য সেট অফ অল ইভেন ন্যাচারাল নাম্বার লেস দ্যান 10, 10-এর থেকে কম যত ইভেন ন্যাচারাল নাম্বার আছে, তাই তো? 10-এর থেকে কম, তো ধরো সেটের নাম দিলাম আমি ই বা এও দিতে পারো, যা ইচ্ছে দিতে পারো ইংলিশ অ্যালফাবেটের মধ্যে সেটের নাম, খালি ক্যাপিটাল লেটার দিতে হবে, ঠিক আছে? তো 10-এর থেকে কম তোমাকে ইভেন ন্যাচারাল নাম্বার বলেছে, 10-এর থেকে কম ইভেন ন্যাচারাল নাম্বার, তাই তো? যতগুলো ইভেন ন্যাচারাল নাম্বার আছে 10-এর থেকে কম, তো 10-এর থেকে কম মানে কি? তুমি আপ টু 1 থেকে 9 অবধি দেখবে কতগুলো ইভেন ন্যাচারাল নাম্বার আছে। তো 1 তো ইভেন নাম্বার নয়, কারণ 2 দিয়ে ডিভিজিবল হয় না, তাহলে তুমি 2 থেকে স্টার্ট করবে। 2 4 6 8, এই 4টেই হবে 10-এর থেকে কম ইভেন ন্যাচারাল নাম্বার, কারণ এগুলো প্রত্যেকটা ন্যাচারাল নাম্বার আমরা জানি, আর ইভেন কারণ 2 দিয়ে ডিভিজিবল হয়, তাহলে ইভেনও হচ্ছে। চলে আসছি কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4 কী বলেছে? কোশ্চেন নাম্বার 4 বলেছে 1 ডিজিট ন্যাচারাল নাম্বারস হুইচ আর পারফেক্ট স্কোয়ার। 1 ডিজিট ন্যাচারাল নাম্বার হুইচ আর পারফেক্ট স্কোয়ার। ধরো এই সেটের নাম দিলাম আমি সাপোজ পি, দিতেই পারো, ঠিক আছে? যে কোনো সেটের নাম তুমি দিতে পারো ইংলিশ অ্যালফাবেটে, তবে ম্যাক্সিমাম ওই এক্স ওয়াই এগুলোই ইউজ করা হয়, ঠিক আছে? আচ্ছা, স্কুলে দেখবে কি বলে, স্কুলে যেভাবে বলবে সেইভাবে করবে। আমাকে সেটটা কি বলেছে? সেটটা বলেছে 4 নম্বরে 1 ডিজিট ন্যাচারাল নাম্বার হুইচ আর পারফেক্ট স্কোয়ার। তো এই যে পারফেক্ট স্কোয়ার মানে 1 ডিজিট যে পারফেক্ট স্কোয়ার নাম্বারগুলো রয়েছে তাদের সেট, তো তোমাকে এখানে সেই নাম্বারগুলোই লিখবো যেগুলো 1 ডিজিট পারফেক্ট স্কোয়ার নাম্বার। তো সবার আগে জানতে হবে পারফেক্ট স্কোয়ার নাম্বার কাদেরকে বলে, তাহলেই বুঝতে পারবে, না তুমি লিখতে পারবে না। পারফেক্ট স্কোয়ার নাম্বার কাদেরকে বলে? পারফেক্ট স্কোয়ার নাম্বার মানে হচ্ছে দুটো সেম নাম্বার মাল্টিপ্লাই করলে যে নাম্বারটা পাবে সেটাই পারফেক্ট স্কোয়ার নাম্বার। কি বললাম? দুটো সেম নাম্বার মাল্টিপ্লাই করতে হবে, দুটো সেম নাম্বার মাল্টিপ্লাই করলে যে নাম্বারগুলো আসে সেগুলোই পারফেক্ট স্কোয়ার নাম্বার। দুটো সেম নাম্বার মানে কি? ধরো আমি 2 × 2 করবো, কত আসবে? 4। তাহলে এই 4টা তোমার পারফেক্ট স্কোয়ার নাম্বার, কারণ 4টা তুমি দুটো সেম নাম্বার মাল্টিপ্লাই করে ফেলেছো, দুটোই 2, তাই না? আবার ধরো তুমি বললে 5 × 5, কত আসবে? 25। তাহলে এটাও একটা পারফেক্ট স্কোয়ার নাম্বার, কারণ দুটো সেম নাম্বার মাল্টিপ্লাই করে তুমি পাচ্ছ, দুটোই 5 হতে হবে। এমন নয় যে তুমি 5 আর 6 মাল্টিপ্লাই করে দিলে বা 5 আর 3 মাল্টিপ্লাই করে দিলে, তা কিন্তু নয়, কারণ এগুলো তো ডিফারেন্ট ডিফারেন্ট নাম্বার, তাই না? দুটো সেম নাম্বার মাল্টিপ্লাই করতে হবে। আবার ধরো তুমি বললে যে আমি 3 × 3 করবো, তাহলে 9 আসছে, দুটো সেম নাম্বার মাল্টিপ্লাই করে যেটা আসবে সেগুলোই পারফেক্ট স্কোয়ার নাম্বার, তার মানে এগুলো সব পারফেক্ট স্কোয়ার নাম্বার, বুঝতে পারলে? তো এরকম তোমাকে পারফেক্ট স্কোয়ার নাম্বার লিখতে হবে 1 ডিজিট, বুঝতে পারলে? এটা তো তোমার 2 ডিজিট হয়ে যাচ্ছে, 25 তো 2 ডিজিট হয়ে যাচ্ছে, তোমার এখানে 4 আর 9 হচ্ছে 1 ডিজিট, তো এরকম 1 ডিজিট নাম্বার তোমাকে লিখতে হবে পারফেক্ট স্কোয়ার, ঠিক আছে? তাহলে কী কী হবে দেখো, তো 1 ডিজিট পারফেক্ট স্কোয়ার নাম্বার কী কী আছে? 1 ডিজিট পারফেক্ট স্কোয়ার নাম্বার তোমার 1 হবে, ঠিক আছে, 4 হবে আর 9 হবে, এই 3টে হবে 1 ডিজিট পারফেক্ট স্কোয়ার নাম্বার। কারণ তুমি এই যে 1কে লিখতে পারো 1 × 1, দেখো দুটো সেম নাম্বার মাল্টিপ্লাই করে আসছে। আবার 4কে লিখতে পারো 2 × 2, দুটো সেম নাম্বার মাল্টিপ্লাই করে আসছে। আবার 9কে লিখতে পারো 3 × 3, দেখো দুটো সেম নাম্বার মাল্টিপ্লাই করে আসছে। এরপরে যখনই তুমি 4 × 4 করতে যাবে সেটা 16 2 ডিজিট নাম্বার হয়ে যাবে, কিন্তু তোমাকে তো 1 ডিজিট নাম্বার লিখতে বলেছে, তাহলে 1 4 আর 9 এই 3টেই হবে, ঠিক আছে? আচ্ছা, এরপর 4 নম্বরের পর চলে আসি 6 নম্বরে। 6 নম্বরে কী বলেছে? 6 নম্বরটা বলেছে ফ্যাক্টরস অফ 36, 36-এর ফ্যাক্টর, 36-এর ফ্যাক্টর যেগুলো সেগুলো তোমাকে অ্যাজ আ সেট রোস্টার ফর্মে লিখতে হবে। তো সাপোজ ধরো সেটের নামটা আমি এক্স দিলাম, 36-এর ফ্যাক্টর, তো 36-এর ফ্যাক্টর তুমি কী করে বার করবে? আমরা দেখবে শিখিয়েছিলাম ফ্যাক্টরস কী করে বার করতে হয়। ফ্যাক্টরস মানে হচ্ছে 36 যে নাম্বার দিয়ে ডিভিজিবল হবে সেগুলোই 36-এর ফ্যাক্টর। 36 যে নাম্বার দিয়ে ডিভিজিবল হয় সেগুলোই 36-এর ফ্যাক্টর। ডিভিজিবল হওয়া মানে কি? তোমার রিমাইন্ডার 0 আসবে, ডিভাইড করলে পরে রিমাইন্ডার 0 আসবে, সেগুলোই ডিভিজিবল। তো 36 যে নাম্বারগুলো দিয়ে ডিভিজিবল হয় সেগুলোই হবে 36-এর ফ্যাক্টর। যেমন ধরো 36কে তুমি যদি 2 দিয়ে ডিভাইড করো, 2 1s are 2, 1 6, 2 8s are 36, এই 2 8s are 16, রিমাইন্ডার 0, তাহলে 2 একটা কী হবে? তুমি 36 কীভাবে লিখতে পারো? 2 × 18 = 36,
তার মানে কি, তুমি 36কে 2 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার 0 আসছে। আবার তুমি যদি 18 দিয়ে ডিভাইড করো তাহলেও রিমাইন্ডার 0 আসবে, কারণ 18 2 আর 36 হবে। তার মানে 36 ইকুয়াল টু 2 ইন্টু 18, তার মানে এই দুটো 36-এর ফ্যাক্টর হবে। আবার যদি 36কে তুমি 4 দিয়ে ডিভাইড করো তাহলে 4 9 আর 36, দেখো রিমাইন্ডার 0, তাহলে 4 ইন্টু 9 36 লিখতে পারো। তাহলে 4 দিয়ে ডিভাইড করলেও রিমাইন্ডার 0 আসছে, তাহলে 4ও ফ্যাক্টর হবে। আবার তুমি যদি 9 দিয়ে ডিভাইড করো তাহলে 9 4 আর 36, তাহলে 9 দিয়ে করলেও রিমাইন্ডার 0 আসবে, মানে 9 দিয়েও 36 ডিভিজিবল, তাহলে 4 আর 9 এই দুটো ফ্যাক্টর হবে। এরকম করে তোমাকে তো দেখতে হবে কতগুলো ফ্যাক্টর আছে। আবার তুমি যদি 3 দিয়ে করো, 3 1 আর 3 6, 3 2 আর 6, রিমাইন্ডার 0, তার মানে 3 দিয়ে ডিভাইড করো রিমাইন্ডার 0 আসছে, মানে 3 দিয়ে ডিভিজিবল হচ্ছে 36, তাহলে তুমি 3 ইন্টু 12 36 লিখতে পারো, তাই না? তাহলে এই দুটো ফ্যাক্টর হবে, কারণ তুমি এবার 12 দিয়ে যদি ডিভাইড করো 36কে, তাহলে 12 3 আর 36 হবে, মানে 12 দিয়েও ডিভিজিবল হবে, তাহলে এই দুটো 36-এর ফ্যাক্টর হচ্ছে। আর কি হতে পারে, 36কে তুমি যদি 36 দিয়েই ডিভাইড করো তাহলে 36 1 আর 36 হয়, রিমাইন্ডার 0, তার মানে 36 ইন্টু 1 36 করতে পারো, তাহলে 36-এর ফ্যাক্টর কিন্তু এই দুটোও হবে। বুঝতে পারছো? আর কি হতে পারে, আরও আছে, যেমন ধরো 36কে তুমি যদি 6 দিয়ে ডিভাইড করো তাহলে 6 6 আর 36 হবে, রিমাইন্ডার 0, তাহলে 6 6 আর 36, তাহলে এটাও 36-এর ফ্যাক্টর হবে, 6 6 আর 36, এটাও ফ্যাক্টর হবে 36-এর। তাহলে এতগুলো তোমার 36-এর ফ্যাক্টর হয়, এগুলো সব তোমাকে লিস্টে লিখতে হবে। তাহলে একটা একটা করে লেখা শুরু করি। যেমন ধরো 1,36 লিখলাম, 1,36। আর কি আছে, 3,12, দেখো 3,12। আর কি আছে, 4,9, তাহলে 4,9। আর কি হবে, 2,18, সব ফ্যাক্টর 36-এর 2,18। আর এখানে দেখো দুটো 6 আছে, তো দুটো 6 তো লিখবো না, রিপিট হয়ে যাবে, তাহলে একটা 6 লিখবো আমি, একটা 6। এগুলো হচ্ছে তোমার সব 36-এর ফ্যাক্টর, তাদের সেট। কতগুলো ফ্যাক্টর হলো তাহলে, 1 2 3 4 5 6 7 8 9টা। ঠিক আছে, বুঝতে পারলে আশা করি। এরপরে চলে আসছি পরেরটাতে। ধরো আমি করাবো এর পরেরটা, 7-এরটা। 7-এরটা কী বলেছে, 7-এরটা বলেছে প্রাইম ফ্যাক্টরস অফ 360, 360-র প্রাইম ফ্যাক্টর। দেখো এখানে তোমাকে 360-র প্রাইম ফ্যাক্টরগুলো লিখতে হবে, ঠিক আছে? তো প্রাইম ফ্যাক্টর মানে কি, প্রাইম ফ্যাক্টর কথাটার মানে হচ্ছে যে নাম্বারের খালি দুটো ফ্যাক্টর আছে, যে নাম্বারের খালি দুটো ফ্যাক্টর আছে। কী কী ফ্যাক্টর থাকবে, 1 থাকবে, আর যে নাম্বারটার তোমাকে ফ্যাক্টর বার করতে বলবে সেই নাম্বারটাই একটা ফ্যাক্টর থাকবে। ধরো আমি তোমাকে বললাম 36-এর তুমি ফ্যাক্টর বের করো, তো 36-এর তুমি কী দেখলে, অনেকগুলো ফ্যাক্টর আছে, তাহলে এ কিন্তু প্রাইম নাম্বার নয়। প্রাইম নাম্বার কোনটা হবে, যে নাম্বারে তুমি শুধু দুটো ফ্যাক্টর পাবে, একটা ফ্যাক্টর 1 পাবে, আর আরেকটা নাম্বার যার তোমাকে ফ্যাক্টর বার করতে বলছি সেই নাম্বারটাই পাবে, তবেই সেই দুটো প্রাইম নাম্বার হবে, সেই নাম্বারটা প্রাইম নাম্বার হবে। যেমন ধরো আমি তোমাকে যদি বলি, ধরো সাপোজ বললাম 11, 11-এর কটা ফ্যাক্টর আছে, 11-এর 1 একটা ফ্যাক্টর আছে, আর 11-এর 11 নিজে একটা ফ্যাক্টর। কারণ তুমি যদি 11-কে 11 দিয়ে ডিভাইড করো তাহলে 11 1 আর 11, রিমাইন্ডার 0 পাবে, তো 11 একটা ফ্যাক্টর হচ্ছে। আবার 11-কে যদি 1 দিয়ে ডিভাইড করো তাহলে 1 11 আর 11 হবে, রিমাইন্ডার 0, তাহলে 1 একটা ফ্যাক্টর হবে। এছাড়া তুমি আর কিন্তু কোনো ফ্যাক্টর পাবে না, ওই জন্য 11 হচ্ছে প্রাইম নাম্বার। তার মানে কি, তুমি অনলি দুটো ফ্যাক্টর পাচ্ছ, 1 তো পাবেই, তার সঙ্গে যে নাম্বারের ফ্যাক্টর বার করতে বলেছি সেই নাম্বারটাও পাবে। তো এই দুটো ফ্যাক্টরই অনলি পাবে, আর অন্য কোনো ফ্যাক্টর পাবে না, ওই জন্য এটা হচ্ছে প্রাইম নাম্বার। তো সেরকম তোমাকে দেখতে হবে 360-র এরকম প্রাইম নাম্বার কী কী আছে, ঠিক আছে, বা প্রাইম ফ্যাক্টর কী কী আছে। কারণ 360 তো প্রাইম নাম্বার নয়, কারণ 360 একটা প্রাইম নাম্বার নয়, কারণ 360-র অনেকগুলো ফ্যাক্টর আছে, কিন্তু তাদের মধ্যে প্রাইম ফ্যাক্টরগুলো তোমাকে দেখতে হবে, যে প্রাইম ফ্যাক্টর কোনগুলো, মানে কোনগুলো প্রাইম নাম্বার। 360-র যে ফ্যাক্টরসগুলো তুমি বার করবে, আমি যেরকম 36-এর ফ্যাক্টরসগুলো বার করলাম, ওই রকম করে তোমাকে 360-র আগে ফ্যাক্টরসগুলো বার করতে হবে, বার করে দেখতে হবে সেই ফ্যাক্টরসগুলোর মধ্যে কোনগুলো প্রাইম নাম্বার, সেগুলোই প্রাইম ফ্যাক্টর। ঠিক আছে, তাহলে আমি 360-এর ফ্যাক্টর বের করি, তাহলে 360 তোমাকে দেখতে হবে কী দিয়ে ডিভিজিবল হয়। তাহলে তুমি একটা জিনিস ভাবো, আগের অঙ্কটা আমি কী করেছিলাম, 36-এর ফ্যাক্টর বের করেছিলাম, তাই তো? তো 36-এর ফ্যাক্টর যা হবে 360-র ফ্যাক্টর কিন্তু সেগুলোই হবে, খালি ডিফারেন্স কি, এখানে আগেরটা 36 ছিল, এটা 360 আছে, মানে একটা 0 আছে এক্সট্রা, আর কিছু নেই। বুঝতে পারলে? তাহলে দেখো 360-র কী কী ফ্যাক্টর হবে, 360-কে তুমি যদি 2 দিয়ে ডিভাইড করো দেখবে 2 18 আর 36 0, তাহলে 2 0 আর 0, বা তুমি এটাকে এইভাবে লিখতে পারো, 360 2 দিয়ে করলে 2 1 আর 2, 1 6টা নামবে, 2 8 আর 16, রিমাইন্ডার 0, আর এই 0টা এখানে নামবে, তার মানে কি 2 0 আর 0, রিমাইন্ডার দেখো 0, মানে 180 একটা ফ্যাক্টর হবে, 2 একটা ফ্যাক্টর হবে, 2 ইন্টু 180, এটা 360 হচ্ছে। ঠিক আছে, আচ্ছা 360-কে তুমি যদি 3 দিয়ে করো, 3 1 আর 3, 6 নামলো, 3 2 আর 6 0, তাহলে 3 0 আর 0, রিমাইন্ডার 0, তাহলে 3 আর 120 একটা ফ্যাক্টর হবে, এই দুটো একটা ফ্যাক্টর হবে,
3 আর 120 360 ফ্যাক্টর। ঠিক আছে, বোঝা যাচ্ছে? আরও আছে, আগে সবগুলো বার করতে হবে। আর কি হবে, 360 কী দিয়ে যায়? আর 360কে তুমি যদি এবারে ধরো 6 দিয়ে যদি করি আমি, তাহলে 6 দিয়ে করলে 6 6 আর 36, 0, 6 0 যা 0, রিমাইন্ডার 0, তাহলে 6 ইন্টু 60, 6 ইন্টু 60 তোমার 360 হবে। ঠিক আছে, আর কী হবে যায় দেখো, 360কে তুমি যদি 4 দিয়ে ডিভাইড করো, 4 9 যা 36, 0, 4 0 যা 0, দেখো রিমাইন্ডার 0, তাহলে 4 আর 90ও একটা ফ্যাক্টর হবে 360, 4 আর 90 দুটো ফ্যাক্টর হলো 360। এরকম করে তোমাকে দেখতে হবে, যেরকম 36 করলাম যে কোন কোন নাম্বার দিয়ে 36 ডিভিজিবল হচ্ছে, মানে রিমাইন্ডার 0 আসছে, সেগুলি তোমার 36-এর ফ্যাক্টর, সেরকম 360ও আগে তোমাকে বার করতে হবে। আর 360 কী দিয়ে যায়, 360কে তুমি 9 দিয়ে করো, 9 4 যা 36, 0, 9 0 যা 0, দেখো রিমাইন্ডার 0, তাহলে 9 ইন্টু 40, এটাও 360 হবে ফ্যাক্টর দুটো। আর কি হতে পারে, আরও আছে দেখো 360কে তুমি করো 18 দিয়ে করো, 18 2 যা 36, 0, 18 0 যা 0, রিমাইন্ডার কত হবে 0, তাহলে 18 20 হবে, তাই তো? তাহলে 18 20 আর 360, এটাও 360 আসবে। ঠিক আছে, আর কি হতে পারে, 360কে 5 দিয়ে করো, 5 দিয়ে ডিভাইড করো 360কে, 5 7 যা 35, 1 0, 5 2 যা 10, রিমাইন্ডার 0, তাহলে 5 আর 72, এই দুটো 360 ফ্যাক্টর হচ্ছে, তাহলে 5 আর 72 লিখে দিলাম, এই দুটো 360 ফ্যাক্টর হচ্ছে। ঠিক আছে, তাহলে দেখো কতগুলো 360 ফ্যাক্টর পেলাম। ঠিক আছে, এবার যদি তুমি মনে করো যে 360কে আমি 360 দিয়েই ডিভাইড করবো, তাও হবে, 360 1 যা 360, রিমাইন্ডার যেটা 360 আর 1, এটাও 360 ফ্যাক্টর। এতগুলো তোমার 360 ফ্যাক্টর হয়। ঠিক আছে, এতগুলো তোমার 360 ফ্যাক্টর হবে। ঠিক আছে, এতগুলো তুমি 360 ফ্যাক্টর বার করতে পারবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমি দেখছি কি 360 এতগুলো ফ্যাক্টর আছে, আরও আছে। যেমন ধরো 360কে তুমি যদি মনে করো আমি 12 দিয়ে করবো, এই 12 দিয়ে করবো, 12 দিয়েও হবে, 12 3 যা 36, রিমাইন্ডার 0, এখানে 0 নাম্বার, তার 12 0 যা 0 0, তা 12 আর 30 হবে, 12 আর 30, এটা তো 360 আসছে, তাই না? তাহলে এতগুলো তোমার 360 ফ্যাক্টর, কিন্তু তোমাকে বলেছে 360 যেগুলো প্রাইম ফ্যাক্টর সেগুলো লিখতে হবে। তাহলে এগুলো সব তোমার 360 ফ্যাক্টর। এবার এদের মধ্যে দেখতে হবে কোনগুলো প্রাইম নাম্বার, সেগুলোই তোমার প্রাইম ফ্যাক্টর, আর সেগুলোই তুমি এখানে লিখবে, তাই তো? তো ধরো সেটটার নাম তুমি এক্স দেবে, ধরো সেটের নাম এক্স দেবে, এই। তাহলে তুমি দেখো এই যে এতগুলো তুমি ফ্যাক্টর পেলে, এই যে এতগুলো ফ্যাক্টর পেলে 360-র, তোমাকে বলেছে 360-র যেগুলো প্রাইম ফ্যাক্টর সেগুলো লিখতে হবে। তাহলে তোমাকে দেখতে হবে এদের মধ্যে কে প্রাইম নাম্বার, কোন কোন প্রাইম নাম্বার আছে, তারই প্রাইম ফ্যাক্টর হবে, সেগুলো তুমি এখানে লিখে দেবে। যেমন ধরো আমি তোমাকে বলি 2 একটা প্রাইম নাম্বার হবে, 3 একটা প্রাইম নাম্বার, আচ্ছা, এরপরে দেখো 5 একটা প্রাইম নাম্বার, 1 একটা প্রাইম নাম্বার। তাহলে এগুলোই তোমার প্রাইম নাম্বার হবে, 1 2 3 আর 5, এই চারটে হবে, 1 হবে, 2 হবে, 3 হবে, 5 হবে, এই চারটেই তোমার প্রাইম নাম্বার, 1 2 3 5, এই চারটেই প্রাইম নাম্বার হবে। ওই জন্য এই 360-র চারটে প্রাইম ফ্যাক্টর। কারণ আমাকে কিন্তু 360-র ফ্যাক্টর বার করতে বলেনি, আমাকে বলেছে 360-র প্রাইম ফ্যাক্টর বার করতে। এই 360-র ফ্যাক্টর বার করতে বলতো আমি সবগুলোই কিন্তু কমা দিয়ে লিখে দিতাম, কিন্তু 360 তোমাকে প্রাইম ফ্যাক্টর বার করতে বলেছে। তাহলে তুমি আগে 360-র ফ্যাক্টরসগুলো বের করবে, তারপরে এই ফ্যাক্টরসগুলোর মধ্যে যেগুলো প্রাইম নাম্বার সেগুলোই তোমার এখানে প্রাইম ফ্যাক্টরে বসবে। এই যে কটা আমি তোমাকে নাম্বার দিলাম, এই প্রত্যেকটা নাম্বারে কিন্তু তুমি দুটো করে ফ্যাক্টর পাবে, যার জন্য এরা প্রাইম নাম্বার। আর বাকি যে কটা নাম্বার রয়েছে ওগুলো ছাড়া ওদের কিন্তু মোর দ্যান 2 ফ্যাক্টরস আছে, তার জন্য তারা প্রাইম নাম্বার নয়, ওই জন্য ওগুলো আমি লিখবো না, কারণ আমাকে তো শুধু প্রাইম ফ্যাক্টরস চেয়েছে। আশা করি বুঝতে পেরেছ। চলে আসি কোশ্চেন নাম্বার 9। কোশ্চেন নাম্বার 9 কী বলেছে দেখো, কোশ্চেন নাম্বার 9 বলেছে দ্য সেট অফ অল লেটার্স ইন দ্য ওয়ার্ড চেন্নাই। চেন্নাই ধরো দেওয়া আছে, স্পেলিং করে ওয়ার্ডটা দিয়েছে চেন্নাই। এই চেন্নাইতে যতগুলো তোমার লেটার আছে তাদের সেট, যতগুলো লেটার আছে তাদের সেট। তো চেন্নাইতে কতগুলো লেটার আছে দেখো, সি আছে, এইচ আছে, ই আছে, এন আছে, এ আছে, আই আছে। খালি এন তোমার কি আছে, দুবার আছে। তো যেহেতু এন দুবার আছে আমি কিন্তু একবারই লিখবো। রিপিট যদি কোনো কিছু থাকে সেটা কিন্তু আমি একবারই লিখবো, দুবার থাক আর 10 বার থাক আমি লিখবো একবারই। ঠিক আছে, তো সেটের নামটা ধরো তুমি এক্স দিলে, ঠিক আছে। তাহলে কী কী অ্যালফাবেট আছে, সি আছে, ই এইচ আছে, সি আছে, এইচ আছে, ই আছে, এন আছে, এ আছে আর আই আছে, ব্যাস হয়ে গেল সেট, তাই তো। খালি মনে রাখতে হবে আমার যদি অ্যালফাবেট যদি রিপিট থাকে আমি কিন্তু রিপিটটা লিখবো না, আমি লিখবো একবারই। ঠিক আছে, আশা করি তুমি বাকিগুলো করতে পারবে। আমি এতগুলো করিয়ে দিলাম,
ঠিক আছে, আশা করি বাকিগুলো সলভ করতে পারবে। এইভাবে করবে, দেখবে কোনো অসুবিধাই হবে না। ঠিক আছে, তাহলে আজকে আমরা কোশ্চেন নাম্বার 4 অবধি ডিসকাস করলাম 5.1-এর। এর পরের দিন নেক্সট ক্লাসে আমরা বাকি আরও 2-3টে কোশ্চেন রয়েছে, তাহলে 5.1টা হয়ে যাবে, তারপরে 5.2টা স্টার্ট করব। ঠিক আছে, থ্যাংক ইউ।